হাই আমার ফাজিল ভাই এবং আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মনের ক্যানভাস চ্যানেল থেকে প্রীতি। আমাদের মনের ক্যানভাস চ্যানেলে কিছু ভয়েস ওভার আর্টিস্ট নেওয়া হবে। আপনারা যদি কেউ ভয়েস করতে চান বা ভয়েস করতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের মনের ক্যানভাস চ্যানেলের অফিসিয়াল গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করতে পারেন। আর হ্যাঁ, আজকে গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। চলুন গল্পে ফেরা যাক। আবির ফরিহার দিকে তাকালো। ফরিহা শুকনো মুখে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির ফরিহার দিকে একটু সরে আসে, মুচকি হেসে বলে, কারক কত প্রকার জানো? 7 প্রকার। শেষ কারকের নাম জানো? সম্পদান কারক। সম্পদান কারকের অর্থ কি জানো? নিঃস্বার্থে দান করা বোঝায়। যার উদাহরণ হলো ভিক্ষুককে ভিক্ষা দাও। আচ্ছা বলো তো, ভিক্ষুককে আমরা কি নিঃস্বার্থভাবে দান করি? কখনোই করি না। আমরা কাউকে নিঃস্বার্থভাবে দান করি না। দানের উদ্দেশ্য হলো সওয়াব পাওয়া। তাহলে কারকের সাথে সম্পদানের কোনো মূল্যই নেই। আসলে বোঝাতে চেয়েছি, মানুষ আলাদা হলেও সবার এক দিক দিয়ে মিল আছে, আর সেটা হলো লোভ স্বার্থ। পৃথিবীতে মা বাবা বলো আর প্রেমিক বা প্রেমিকা বলো, সবাই লোভী বা স্বার্থপর হয়ে থাকে। কেউ স্বার্থ ছাড়া আপনাকে 5 টাকাও দান করবে না। তবে স্বার্থটা ভালো হতে পারে। আমিও মানুষ, আমারও লোভ আছে। পৃথিবীতে কোনো পুরুষ বলতে পারবে না তার নারীর দেহের প্রতি লোভ নেই। সব পুরুষের সুযোগ পেলে নারীর দেহ ভালো মতো ব্যবহার করবে। কিন্তু আমি তো শুধু মানুষ নই, শয়তানরূপী খারাপ মানুষ। তবে আমার নারীর দেহের প্রতি লোভ নেই, শুধু আছে টাকার প্রতি। টাকা আমার চাই, আর এই আবির টাকার জন্যই এখন যে কোনো কিছু করতে পারে। কোনো মানুষের বুকে হাত রেখে বলতে পারবে না যে টাকার প্রয়োজন নেই। টাকার চাহিদা আমার নিজেরই তৈরি করেছি, কারণ আমি লোভী। আবির কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে টয়নের ভাঙানো টাকা থেকে প্রায় 5টা 1000 টাকার নোট ফরিহার দিকে বাড়িয়ে দিল। ফরিহা স্তব্ধ হয়ে এই ঠুনকো পরিচিত হওয়া ছেলেটার দিকে তাকিয়ে আছে। আবির ফরিহার হাত ধরে টাকাটা হাতে গুঁজে দেয়। আবির সেখান থেকে হেঁটে আসতে থাকে। ফরিহা জোরে বলল, আবির, একটা বেশ্যাকে এত টাকা দিয়ে তার সাথে রাত কাটাবে না? কোনো হচ্ছে নেই। কেন? আমি বেশ্যা বলে আমাকে কি গ্রহণ করা যায় না? এই আবির সম্পূর্ণই আলাদা। কি হয়েছে তোমার? মানুষ আলাদা হওয়ার পিছনে এক আকাশ বিশাল কারণ থাকে। সেটা কারণটা কি? টাকা। তোমার পিছনে গল্পটা কি? তোমার মতোই টাকা। টাকার নেশা, টাকাই পেশা। ফরিহা আবিরের সাথে এসে হাঁটতে থাকে। দুইজনে পাশাপাশি হাঁটছে। প্রীতি বসে আছে ছাদে। আকাশে মেঘ জমেছে। ওর মনটা কেমন যেন একটু খুশি খুশি লাগছে, কিন্তু প্রীতি জানে না ওর এত খুশি লাগার কারণটা কি। তবে আন্দাজ করেছে অনেক কিছু। কারণ আজকে জানালার পাশে হেলান দিয়ে দুপুরের সময় বসে থাকার ফলে প্রীতির চোখ লেগে যায়। হালকা ঘুম আসে ওর। সেই ঘুমে প্রীতির স্বপ্ন দেখেছে আবিরকে নিয়ে। প্রীতি দেখেছে আবির এসেছে। চিৎকার করে প্রীতির নাম ধরে আবির ডাকছে। প্রীতি দৌড়ে আবিরের সামনে দাঁড়ায়। আবিরের গায়ে কোটটাই পরা। প্রীতিকে দেখে আবির 2 হাত বাড়িয়ে দেয়। প্রীতি দৌড়ে আবিরকে জড়িয়ে ধরে। আবির প্রীতিকে জড়িয়ে নেয়। কানে কানে বলে ভালোবাসি। তখনই প্রীতির ঘুম ভেঙে যায়। সে চমকে ওঠে। আশেপাশে তাকায়। আবিরের কোনো অস্তিত্ব সে খুঁজেই পায় না। আবিরের বাড়ির দিকে তাকায় প্রীতি। বাড়িটা ফাঁকা হয়ে পড়ে আছে। বুকটা ধক করে ওঠে প্রীতির। পড়াশোনাতে মন দিতে পারছে না ও। বারবার আবিরকে নিয়ে ভাবছে। ওদিকে মায়া বুঝতে পারছে না কি করবে। আবিরকে পারছে না বলতে, আবার রিশানকে এখন সে ফেলতেও পারছে না। ভালোবাসাগুলো বড়ই অদ্ভুত হয়ে থাকে। হয়তো আবির মায়াকে ভেবে অনেক কিছুই বলে। একটু কল ওয়েটিং বা ফোন ব্যস্ত পেলে রাত দেখিয়ে বকাঝোকা করা। মায়া এখন অন্যের সংসার সাজাতে ব্যস্ত। তবে আবিরও ব্যস্ত। আবির ব্যস্ত মায়ের সব স্মৃতি আর অতীত কাটিয়ে নতুন কিছু করার। অসুস্থ হলে অনিয়ম করে একবেলা ওষুধ না খেলে গাল ফুলিয়ে কান্না করা মায়া আজ নিজের কোলে অন্যের মাথায় খুব যত্ন করে হাত বুলিয়ে দিয়ে থাকে। একা ঘুমোতে ভয় পেত মায়া, তাই রাত জেগে আবিরকে জ্বালাতন করত, বিরক্ত করত। এখন সে ভয় পায় না। এখন তো আর একা ঘুমোতে হয় না ওর।
আবিরকে না পেলে সুইসাইড করতে চাওয়া মায়াই এখন আলোকিত হয়ে থাকছে অন্যের ঘরে। মায়ার তো আবিরকে ছাড়া চলতোই না। আবিরের সাথে কথা বলার জন্য তো কোনো কিছুই ভাবার দরকার হতো না তার, কিন্তু এখন চাইলে আর কিছুই হবে না। মায়া দীর্ঘ এক নিঃশ্বাস নিল। রিশানের অপেক্ষাতে সে জানালার ধারে বসে আছে। এখন সে আবিরের নয়, রিশানের। রিশান মিলিটারি বেসের সামনে আসে। মেন গেটের সামনে নামতেই কয়েকটা সিসি ক্যামেরা দেখতে পেল ও। তাড়াতাড়ি ফুটেজগুলো নিলয়ের কম্পিউটারে পাঠিয়ে দেয় রিশান। নিলয় পিসিতে কনভার্ট করে নিল সেখানকার সিসি ক্যামেরার ফুটেজগুলো। নিলয় প্রথমে বুঝতে পারেনি সেখানে কী হচ্ছে। 5 মিনিট পর নিলয় লক্ষ্য করে ফুটেজগুলো কেমন স্থির হয়ে আসছে। লাবণ্য রিশানকে কল দিল। নিলয় ফোনটা হাতে নিয়ে রিশানকে বলল, ক্যামেরার উপরে কোনো কিছু একটা আছে, এবার ক্যামেরাটাকে চেক করো। নিলয়ের কথা মতো রিশান ক্যামেরা চেক করে একটি প্রলেপ লাগানো টাইট ডিভাইস আটকে আছে। রিশান সবগুলো চেক করে, একই রকম ডিভাইস সে ক্যামেরাতে পেল। নিলয় ওর পিসিতে সব কিছুই দেখতে পাচ্ছে। মাশরুমকে বলে, ক্যামেরা নিয়ন্ত্রণ এনেছে, ঠিক আমার মতো। কিন্তু ভাই তুমি তো হ্যাক করে নিয়ে ফুটেজ চেঞ্জ করে দিতে। আরে বাস্তবিকভাবে সব কিছু ঠিকঠাক করে দিয়েছি। তুমি তো ফুটেজ কেটে অ্যাড করে দিতে টাইমের সাথে। আর মিলিটারি বাইজের সামনে ক্যামেরাগুলো না হ্যাক হয়েছে আর না নষ্ট করে দিয়েছে। ক্যামেরার সামনে ডিভাইস দিয়ে এমন গ্রাফিক্স বানানো হয়েছে যা বাস্তবে নাকি নকল তা বোঝা মুশকিল। এ কোনো সাধারণ হ্যাকার নয়, অনেক বড় লেভেলের হ্যাকার। অর্ককে ফোন দে, সে কোথায়, আর খোঁজ নিতে বল এমন হ্যাকার কোথায় থাকতে পারে। ঠিক আছে, দেখছি। মাশরুম অর্কের নাম্বারে ফোন দিল। অর্ক কম্পিউটারের সামনেই বসে আছে, পাশে ওর ফোন রাখা। বাজতে শুরু করেছে। তাকিয়ে দেখে মাশরুমের নাম্বার থেকে কল এসেছে। অর্ক ফোন রিসিভ করে। অর্ক, তোকে একটা কোড মেসেজ করে দেব। ওই কোড সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে হ্যাকার মিলিটারি বেস অ্যাটাক করেছে। তুই খোঁজ নে ওই হ্যাকারকে কোথায় পাওয়া যাবে। মানে কখন এসব হয়েছে? একটু আগেই হয়েছে। রেড সিগন্যাল বেজে উঠেছিল মেইন অফিসে, সেখানেই আছি। ও কিছু দেখে গেছে? মানে হ্যাকার কে দেখে গেছে? না, হ্যাকারের ছায়া অবধি দেখা যায়নি। এমনকি গেটের সামনে থেকে অফিসারের মুভমেন্ট এমনভাবে সাজানো হয়েছে যেন অফিসার যেখানেই আছে, কিন্তু গেটে কেউ না থাকলেও ক্যামেরাতে সিকিউরিটি দেখা গেছে। আর এটা ফেক ফুটেজ। বুঝলাম না এত বড় লেভেলের ডিভাইস ইঞ্জিনিয়ার আর হ্যাকার কোথা থেকে আসলো। আচ্ছা আমি খোঁজ নিচ্ছি, কোডটা পাঠিয়ে দে। অর্ক ফোন কেটে দেয়। আবিরকে কল দিল সে, কিন্তু আবির রিসিভ করে না। সে ফারিহার সাথে হাঁটছে। ফারিহা তার গল্প বলছে। জানো আবির, আমার মা আমাকে রেখে চলে যায়। আমি বড় হতে থাকি আমার চাচার কাছে। বাবা নাকি জন্মের কয়েকদিন পরেই মারা গিয়েছে। এরপর মা আমাকে ঘরে রেখেই চলে যায়। আর ফেরেনি। চাচার কাছে বড় হতে থাকি। আমি যখন টেনে পড়ি তখন বুঝতে পারি সে চাচা নয়, আমার সবচাইতে কাছের শত্রু। আমার দিকে তাকিয়ে থাকতো কেমন করে যেন চাচা বিয়ে করেনি। সে নাকি একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটার বিয়ে হয়ে যায়। তারপর তিনি আর কোনো মেয়েদের সাথে মেশেনি। অথচ আমি গোসল করে আসলে সে আমার ড্রেস পাল্টানো দেখত লুকিয়ে লুকিয়ে। একদিন আমি ড্রেস পাল্টাচ্ছি, চাচা হঠাৎ করে আমার ঘরে আসে। আমার গায়ে তখন মাত্র একটা তোয়ালে পেঁচানো। চাচা আমার মুখের দিকে নয়, আমার বুকের দিকে তাকিয়েছিল। আমি চাচার এমন চাহনি আর আগমনের কারণ জানতে চেয়ে জিজ্ঞেস করেছিলাম, চাচা আপনি এখানে? আমি ড্রেস পাল্টাচ্ছি। ফারিয়া, বাড়িতে আমি আর তুই। যদি তোকে অনেক আদর করি কেউ দেখবে না, তুই কোনো চিন্তা করবি না। মানে এসব কি বলছেন আপনি? সেদিন উনি এসে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। চিৎকার করার আগেই আমার গালে কষি একটা চড় দেয়, মুখ চেপে ধরে। তারপর আমার গা থেকে তোয়ালাটা খুলে ফেলে দেয়। এরপর কি হতে পারে বুঝতেই পারছো তুমি। এভাবে 1 মাস চলে আমার উপর নির্যাতন। আর সহ্য না করতে পেরে একদিন রাতে তিনি আমার রুমে আসে। আগে থেকেই আমি দা এনে রেখেছিলাম নিজের কাছে। উনি ঘরে আসতেই পেছন থেকে ওনার গলা জোরে খোপ দেই। ওনার গলা কেটে মাথা আলাদা হয়ে যায়। সেদিন রাতেই পালিয়ে আসি ভয়ে। কোথায় যাব কি করব জানতাম না। কষ্ট করে ঢাকায় এসে পৌঁছাই। রাস্তার পাশে বসেছিলাম। জীবন নামের একটা লোক আসে আমার পাশে। প্রথমে ভয় পেলেও তিনি আমার সাথে অনেক কথা বলে, আমাকে তার সাথে নিয়ে যায়। জানতাম না জীবন আসলে খারাপ একটা মানুষ।
যখন জানি তখন খুব দেরি হয়ে যায়। আমাকে একটা রুমে আটকে রাখে সে। আমাকে দিয়ে তার খল গার্লের ব্যবসা চালাতে থাকে। কিছুদিন কিছুই বলতাম না, কারণ দুবেলা খেতে পারতাম, বাঁচতে পারতাম। কয়েক মাস পর আমাকে একজন মহিলার কাছে বিক্রি করে দেয়। মহিলাকে আমার ভাগের অংশের কিছু টাকা দিতে হবে। ওনার লোক সবসময় আমাকে ফলো করে, যেন পালিয়ে যেতে না পারি। ধরে বেঁধে আনে, আর যখন আনা হবে তখন গণধর্ষণ করা হবে তার উপর। এমনটা চোখের সামনে হয়েছে, তাই পালানোর সাহসটা কখনোই দেখায়নি। আজ বেশ কয়েকদিন শরীরটা খারাপ ছিল। ওনাকে টাকা দেওয়ার দিন চলে এসেছিল। আমার কাছে টাকা ছিল না, তাই তোমার কাছে আসা, কিন্তু চাহিদার থেকেও বেশি পেলাম। টাকা লাগবে না, নিয়ে যাও টাকা। আরেকটা কথা, তুমি ছেলেটা বেশ অন্যরকম। প্রথম কোনো ছেলে দেখলাম স্ব ইচ্ছায় কোনো মেয়েকে সেক্সি শরীর পেয়েও লুটে পুটে খেলো না। খাওয়া তো দূর, টাচ অব্দিও করেনি। সত্যি তুমি অনেক ভালো একজন মনের মানুষ। আসি আমি। আবির চলে যাচ্ছে। আবির মেইন রাস্তায় উঠে দাঁড়িয়ে আছে। ফারিহা চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে। আবির 7 পাঁচ না ভেবে দৌড়ে ফারিহার সামনে যেয়ে দাঁড়ালো। ফারিহার ওড়নার এক কোণা ধরে টাকাগুলো বেঁধে দেয়। ফারিহাকে অবাক করে দিয়ে আবির বলল, শুধু তোমার নাম্বারটা দাও, কোথা থাকো আমি খুঁজে নিব। আরেকটা কথা, তোমাকে ওই মহিলার থেকে ছাড়িয়ে নিব, চিন্তা নেই, আসি। এই হলো আমার নাম্বার, একটা মিস কল দিলেই হবে। আবির ফারিহার কোনো কথা না শুনে সেখান থেকে চলে আসে। উদ্দেশ্য ব্যাংক ডাকাতি করবে, তবে ডেভিলের মতো হ্যাক করে নয়, আর একটু ইউনিকভাবে সে ব্যাংক হ্যাক করবে। আবির শাপলা ব্যাংকের সামনে আসলো। ফোন হাতে নিতেই দেখে অর্ক কল দিচ্ছে। আবির রিসিভ করে ব্লুটুথ কানেক্ট করলো। আবির নিলে বুঝে ফেলেছে মিলিটারি বেজে যে অ্যাটাকটা হয়েছে তা যে হ্যাকারের কাজ নিলে বুঝে গেছে। বুঝলেও সে জানবে না কে করেছে। আর নীলই যদি বাধা হয়ে দাঁড়ায় আমার কাজে, আমি ওকে মেরে ফেলবো। কি বলে এইসব? আচ্ছা বাদ দাও, ওদের কি খবর? আপাতত সব ঠিক আছে, রিপাতকে কল করে অ্যাড করে নাও। ওকে। রিফাত, আবির আর অর্ক একসাথে কলে আসলো। রিফাত জানায় ব্যাংকের বাইরে সব কিছু ঠিকঠাক আছে। আবির অর্ককে বলল, শাপলা ব্যাংকের এরিয়াতে যতগুলো নেটওয়ার্ক ডিভাইস বা টাওয়ার আছে তার সবগুলো বন্ধ করে দাও। মানে আমি কীভাবে করব? আমি তো এসব পারি না। প্রতিটা ওয়্যারে একটা নির্দিষ্ট কোড থাকে, 1 মিনিট সময় লাগবে। নিলয় ওর ফোন বের করে, কম্পিউটার মোড সিস্টেম চালু করে, যার ওয়েবে যায়। শাপলা ব্যাংক এরিয়ার সব নেটওয়ার্ক সিস্টেম কোড খুঁজে বের করে। যদিও আগে থেকেই আবির অনেকটা কমপ্লিট করে রেখেছিল, তাই বেশিক্ষণ সময় লাগেনি। আবির অর্ককে বলল, নেটওয়ার্ক অফ করার জন্য 5 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যে কোড সাবমিট করতে হবে। আমি এগিয়ে যাচ্ছি সিসি ক্যামেরা ফিউজ করতে, তুমি কোড সাবমিট করতে থাকো। একটু পর পর তোমার কাছে কোড যাবে। মনে করে আমি যতক্ষণ যে এরিয়াতে থাকবো সেই এরিয়াতে নেটওয়ার্ক চলবে না, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। ওকে। আমি কি করব? একটা ছোট পিক আপ ভ্যান নিয়ে এরিয়ার বাইরে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। আবির এগিয়ে যায়। ওর হাতে থাকা সব রকম আধুনিক ডিভাইস অ্যালার্ট করে। ক্যামেরার থেকে কিছুটা দূরত্বে রেখে আগে ক্যামেরাগুলো ফ্রিজ করে নিল আবির। তারপর এগিয়ে যেতে থাকে। শাপলা ব্যাংকের মেন গেটে আসতেই সিকিউরিটিদের দিকে ক্লোরোফর্ম গ্যাস বুলেট থ্রো করে। সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায়। আবির ব্যাংকের মধ্যে প্রবেশ করে, মুখে মাস্ক। ব্যাংকে প্রবেশ করে অর্ককে ডান বলার সাথে সাথেই পুরো ব্যাংকের নেটওয়ার্ক সার্ভার অফ করে দিল সে। আবির ব্যাংকের দরজা আটকে দেয়। সবাই আবিরকে দেখে ভয়ে চিৎকার শুরু করে। আবির কোনো কথা বলে না। ডান হাতে থাকা ডিভাইসটির একটি বোতামও টিপ দেয়। সাথে সাথেই পুরো ঘরের বাতিতে মৌমাছির মতো দেখতে ডিভাইসগুলো বাতির উপর যেয়ে হোল ফোটায়। সাথে সাথে পুরো ঘর অন্ধকার হয়ে পড়ে। নিলয় বাম হাতের একটি বোতাম চাপ দেয়। সেখান থেকে গোল গোল আকৃতির কয়েকটা ছোট বোম টাইপ দেখতে কিছু জিনিস বের করে। টিকটিক করতে করতে চারপাশে ছড়িয়ে যায়। অন্ধকার রুম সাদা ধোঁয়াতে ছেয়ে যায়। কেউ আর কোনো কিছু টের পাচ্ছে না। ভিতরে যারা আছে তারা সামনের কোনো কিছু খুঁজে পাচ্ছে না। পুরো ব্যাংক এখন অন্ধকার ও সাদা ধোঁয়াতে পরিপূর্ণ। আবির একটা চশমা পরে নিল। স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সব ওর প্ল্যানেরই অংশ ছিল। আবির সোজা ব্যাংকের লকার রুমে চলে আসে। টাকা ভর্তি একটা বিশাল লকার ও দেখতে পেল। ম্যানেজারের টেবিলে থাকা দুটো ব্যাগ নিয়ে সে লকারের সামনে আসে। আবির চারপাশে তাকায়।
লকারের ঠিক উপরে একটি অ্যালার্ম ওয়াচ লাগানো। আবির বুঝে যায় ব্যাংকের লকারে ভুল পাস দিলেই অ্যালার্ম বাজবে, আর সেটা সোজা নিলয়ের অফিসে চলে যাবে অ্যালার্মটি। তখন বুঝে যাবে ব্যাংকে ডাকাতি করা হচ্ছে। আবির ওর ফোন বের করে, জানে সে এখানকার নেটওয়ার্ক সে নিজেই নষ্ট করেছে। স্বাভাবিকভাবে ওর ফোনেও নেটওয়ার্ক থাকবে না। সে ফোন আবার পকেটে রাখে। বেল্টের সাথে গোছা একটা ওয়্যার কাটার হাতে নিল। অ্যালার্ম সিস্টেমের ওয়্যার খুব সাবধানতার সাথে ও কেটে দিল, কিন্তু পাসওয়ার্ড না দেওয়া অবধি লক খুলবে না। আবির ওর প্ল্যান বি অনুযায়ী প্যান্টের পকেট থেকে একটা ছোট মোবাইল টাইপ ডিভাইস বের করলো। অন অফ দুটো বোতাম আছে সেটাতে। আবির ডিভাইস চালু করতেই যাতে ছোট ছোট চাকার গাড়ি পিস্তলের গুলির মতো সেখান থেকে বের হতে থাকে। তারপর আবির তার আধুনিক ডিভাইস অ্যালার্ট করে দেয়। গাড়ি চাকার মতো সেগুলো লকারের সাথে আটকে যায়। আবির তার ফোনের সাহায্যে চাকাগুলো কন্ট্রোল করে। লকারটির নিচে চাকাগুলো চালিয়ে সে বের হয় রুম থেকে। ব্যাংকের মেন দরজার কাছে আসে আবির। তখনও পুরো ব্যাংক ধোঁয়াতে ভর্তি। আবির মাস্কটি ঠিকমতো মুখে পুরে নিল। তারপর ক্লোরোফর্ম স্প্রে করে সে ব্যাংক থেকে বের হয়। ব্যাংকের মধ্যে এতক্ষণ কী হচ্ছিল বাইরের কেউ জানে না। আবির তাড়াতাড়ি ফোনের সাহায্যে লকার বাইরে আনে। আশেপাশের সাধারণ জনগণ কেবল আবিরের দিকেই বোকার মতো তাকিয়ে আছে। মেন রাস্তার পাশে একজন পিকার ভ্যানের ড্রাইভার পিকআপ সহ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তার কাজে। আবির তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে যায়। তারপর রিশান দৌড়ে আসে অফিসে। নিলয়রা ওর দিকে তাকায়। রিশানের চোখে মুখে চিন্তার ছাপ অনেক বেশি। হাঁপাতে হাঁপাতে বলে, সব কিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে। শাপলা ব্যাংকে ডাকাতি হয়েছে, লকার সুদ্ধা উধাও হয়ে গেছে। রাস্তার পাশে পিকআপ ড্রাইভার আহত হয়ে পড়ে আছে, মাত্র জানলাম আমি। রিশান কথাগুলো শেষ করতেই সেখানে সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। ব্যাংক ম্যানেজারের জ্ঞান ফিরতেই সে মাত্র অ্যালার্ম বাজিয়ে দেয়। রিশান লাবণ্যকে নিয়ে বের হতে যাবে, নিলয় তাদেরকে আটকায়। রিশান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওখানে আমাদের কারো যাওয়ার দরকার নেই। সে ব্যাংক ডাকাতি করেছে, সে এখন ওখানে নেই। এমনিতে সাধারণ পুলিশ পাঠিয়ে দাও। আমি যাই, ওখানকার সিসি ক্যামেরাতে কি দেখাচ্ছে সেটা তো জানতে পারবো। ওখানে যেয়ে তুমি কিছুই করতে পারবে না, বরং সেখানকার কোড আমাকে দাও। আমি এখান থেকে বসে দেখে বলছি সেখানে সব কিছু ঠিক আছে নাকি পাল্টেছে। তুমি যে দেখো ক্যামেরা ব্লক হয়েছে, আর প্রমাণ হিসাবে বেগুন ছাড়া কিছুই পাবে না লাবণ্য। তার মানে তুমি বলতে চাচ্ছ সে শুধু ব্যাংক ডাকাত না, একজন হ্যাকারও, হয়তো আমার মতো। তোমার মতো না, সে অনেক ডেঞ্জারাস। তার ক্যামেরা লাগানো স্টাইল আর বুদ্ধি দেখে আমি অবাক। এ কোনো ডেভিল বা ব্ল্যাক কোবরার মতো হ্যাকার নয়, সে চালাক একজন, ডেঞ্জারাসও। তাকে কি আটকানো যাবে না? চেষ্টা তো করাই যায়। ভাবতে হবে। এখন আপাতত ইনভেস্টিগেশন শুরু করা হোক। অর্ককে ডাক দে মাসুম। ওকে ভাই। এদিকে আবির পিকআপ চালিয়ে সেই জঙ্গলের মধ্যে আসে। অর্ক নেটওয়ার্ক সিস্টেম চালু করে দিয়েছে অলরেডি। আবির তাড়াতাড়ি রিফাতকে সেখানে কল দিয়ে ডাকে। অর্ককে আবির ফোন দেয়, কিন্তু অর্কর ওয়েটিং থাকে। টাকাটারই কথা, কারণ নিলয় তাকে ফোন করেছে, অফিসে ডাকছে তাকে। নিলয়ের সাথে অর্ক কথা বলার সময় অর্ক দেখে আবির তাকে কল করেছে। নিলয়কে সে বলে, ভাই আমি আসছি একটু পরে। অর্ক ফোন কেটে দেয়। আবিরের ফোন রিসিভ করে সে। আবির তাকে জানায় জঙ্গলের মধ্যে চলে আসতে। অর্ক তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। নিলয় অনেকটাই অবাক হয়েছে অর্কের এমন কাজে, কারণ অর্ক কখনো নিলয়ের সাথে পুরো কথা শেষ না করে ফোন কাটেনি। কিন্তু আজ যেন অর্কের বেশ তাড়া আছে। অর্ক তাড়াতাড়ি বের হয় বাড়ি থেকে। আবিরের দেওয়া লোকেশনে সে চলে আসে। আবির জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। রিফাত আসলো ওর কাছে। কিছু সময় পর অর্ক আসে। রিফাত আর অর্ক এসে দেখে বিশাল একটি ব্যাংকের লকারের পাশে আবির দাঁড়িয়ে রয়েছে। অর্ক তাড়াতাড়ি লকারের কাছে যায়। একটি পাসওয়ার্ড শো আপের অপশন দেখতে পাই সে। অর্ক সেখানে যেয়ে দাঁড়াতেই আবির বলল, লোকটি বোমা দ্বারা নিয়ন্ত্রিত। ভুল পাস 3বারে বেশি দিলেও ব্লাস্ট হয়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি উড়ে যাবে, কিন্তু লকারে কোনো ক্ষতি হবে না। একবার ব্লকে পড়লে আগামী 1 মাস লকার খোলা অসম্ভব, কিন্তু আমার মতো ভিলেনের কাছে এটা 10 মিনিটের ব্যাপার। ব্যাংকে কত কোটি টাকা থাকবে? শাপলা ব্যাংকের তথ্য অনুসারে লকারে আছে এখন প্রায় 100 কোটি টাকার মতো।
এত টাকা সব আমাদের। সব তোদের। আবির আর কিছু বলে না। সে ওর ফোন বের করে পাসওয়ার্ড খোলার চেষ্টা করতে থাকে। ওদিকে নিলয় অনেকটাই অবাক হয়ে আছে। কে এ ভিলেন? ভিলেন কেন এমন করছে? আসলে সে কী চায়? নিলয় সহ ওর সাথে থাকা সবাই কথাগুলো ভাবছে। নিলয় রুম থেকে বের হলো। নেহা সামনে আসে। কোথায় যাচ্ছ তুমি? ব্যাংকের সামনে। আমি সেখানে না গেলে কিছুই বুঝতে পারবো না। কিছু একটা ঘটতে যাচ্ছে হয়তো, কিন্তু আমি আন্দাজ করতে পারছি না। কেউ তো এমন আছে যে গোপনে টেকনোলজির চরম ব্যবহার করছে, আর করবেই। তাকে থামাতে হবে আমার। আমরা সবাই আসছি তোমার সাথে। না, আপাতত তোমরা সবাই বাড়িতে চলে যাও। এলান আর আমি যাব, প্লিজ। নিলয় চুপ থেকে এলানকে বের হয়ে আসতে বলল। সবাইকে অফিসে রেখে নিলয় বের হয়। দুজনেই শাপলা ব্যাংকের দিকে যেতে থাকে। অপরদিকে আবির কাউন্টডাউন শুরু করে দিয়েছে। এটাই শেষবার পাসওয়ার্ড দেওয়া, কারণ অলরেডি সে 2 বার দিয়ে ফেলেছে। আর বারবারই কোনো না কোনো কারণে পাসওয়ার্ড ইনভ্যালিড হয়ে যায়। কিন্তু এবার আবির তা হতে দেবে না। 1 2 3 বলতেই ধপ করে একটা শব্দ হলো। ব্যাংকের টাকা ভর্তি সিন্দুক খুলে ফেলল। তাকিয়ে দেখে সেখানে টাকা সাজিয়ে রাখা আছে অনেক। অর্ক তাড়াতাড়ি 2 হাত দিয়ে টাকা বের করে। নাকের কাছে টাকা নিয়ে গন্ধ শুকতে থাকে। আবির মুচকি হাসে। রিফাত প্রশ্ন করে, তুই হাসছিস কেন? মানুষ দুটো জিনিস গন্ধে বেশি আকর্ষিত হয়। প্রথমটা হলো টাকা, আর দ্বিতীয়টা হলো ভালোবাসা, আবদ্ধ থাকা প্রেমিক বা প্রেমিকার শরীর। তুই কোন গন্ধে আকৃষ্ট হয়েছিস? রক্তের কুকুরগুলো দেখছিস? রাস্তার পাশে পড়ে থাকা রক্তের গন্ধ চারপাশ ভিড় জমায়। জিভ দিয়ে রাস্তায় পড়ে থাকা রক্তগুলো চেটে পুটে খায়। কুকুরগুলো কেউ কেউ করে না। একটা শকুন যখন মাংসের গন্ধে নিচে নেমে আসে, সে নীরবে মাংস খুবলে খায়। পৃথিবীতে সবচেয়ে নির্মমনের অহংকারী হলো চেহারা নিয়ে গর্ব করা, শরীর নিয়ে গর্ব করা। আমরা মানুষেরা শরীরের আকর্ষণের কাছে আসি। এই শরীর তো একটি কাঠির মতো, চামড়াটা কেবল একটা কস্টিউম। সৃষ্টিকতা এই কস্টিউমকে সাদা প্লবে আর কালো প্লবে দিয়ে লেপে দিয়েছে, আর তাতে কতই না বড়াই করি। মৃত্যুর কয়েকদিন পর মানুষের শরীরে কিছু জায়গা সবুজ হয়ে যায়। মানুষের অঙ্গে থাকে এনজাইমগুলো নিজেদের হজম করা শুরু করে। মানুষ পচতে থাকা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কারণ সেখানে NH2 NH2 সৃষ্টি হয়। মৃত্যুর কয়েক সপ্তাহের পর মানুষের শরীরে 60% শককিটের হজম করে ফেলে। মানুষের রং তখনই বেগুনি থেকে কালো হতে থাকে, কারণ ব্যাকটেরিয়া মানুষের মৃতদেহকে পচাতে থাকে। মানুষের শরীরে যদি 50 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রাখা হয়, 4 মাসের মাথায় তার শরীর নরম কলা পৌঁছে যাবে। শেষ পর্যন্ত বাকি থাকবে ব্যক্তির কঙ্কাল। কি হলো তো, এভাবে কথা বলছিস কেন? নেশায়, তবে টাকার নয়, রক্তের নেশা। আমি সাইকো হয়ে গিয়েছি। থাম তো, চল টাকা নিয়ে চলে যা। আমি তো টাকা নিব না, এইগুলো সব তোদের জন্য। শুধু সেখান থেকে 10 কোটি টাকা আমার লাগবে। মাত্র 10 কোটি টাকা? 100 কোটি টাকার মধ্যে হিসাব করলে তুই পুরোটা নিতে পারিস। 10 কোটি টাকা দিয়ে কি হবে? নিয়াজ আর মোয়াজ চাচার মুখের উপর ছুরি মারব, একটি পিস্তল কিনব, একটি ছুরি, একটি বেজেবল স্টিক, একটি হাতুড়ি। কি? ওরা দুইজনে লাফ দিয়ে ওঠে আবিরের কথাগুলো শুনে। আবিরের চোখের দিকে তাকায় ওরা। আবিরের চোখে অন্য কিছু দেখতে পাচ্ছে। আবির কোনো কথা বলল না। সে অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা নিয়ে চলে আসে সেখান থেকে। আরিয়ার রুমের চারপাশে তাকায়। বেশ সাজানো রুম। সামনে একজন টুপি পরা লোক বসে আছে। আরিয়া লোকটার দিকে তাকালো। টেবিলে থাকা লোকটার নাম প্লেট দেখে আরিয়া, কাজী ওয়াজেদ আলী। আরিয়া চমকে ওঠে। বিস্ময়সূচক দৃষ্টিতে পাশে দাঁড়িয়ে থাকা আমানের দিকে তাকালো সে। আমান বিশ্বস্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসে। আরিয়া যেন নীরব মুখে কাজী আর আমানের দিকে তাকায়। আরিয়ার হাত পা যেন কাঁপছে। সে হতভম্ব হয়ে যায়। আমান আরিয়ার হাত টেনে নিয়ে চেয়ারে যেয়ে বসল। কাজী সাহেব দুজনের দিকে তাকায়। আমান আগে থেকেই কাজীর সাথে কথা বলে রেখেছিলেন। এখন শুধু আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করতে চায় আমান। আমান, তুমি হয়তো কাজটা ঠিক করছো না, আরেকবার ভেবে দেখো প্লিজ। আমি যা করছি তা খুব ভালোভাবেই ভেবে করছি। এখানে কোনো না শুনতে চাই না, আর তোমাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি তো জানো না আমি এখানে কিভাবে এসেছি। আচ্ছা, সেসব পরে শোনা যাবে। এখন নিজেকে অপরাধী না ভাবলেও হবে।
অপরাধী কারা হয় জানো? যারা অপরাধ করে নিজেদের মধ্যে অনুশোচনা তৈরি করতে পারে না, তারাই হলো অপরাধী। আমি জানি না কি বলবো, কিন্তু এখন আমার ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ছে। আমার মায়ের কথাও মনে পড়ছে। সে কি করছে তারা জানি না। আচ্ছা, বিয়ের পর আমি তোমাকে ওনাদের কাছে নিয়ে যাব। ওনাদের দোয়া ছাড়া প্রমিস তোমাকে আমি স্পর্শও করব না। পৃথিবীতে এত ভালো মানুষ আছে, তোমাকে না দেখলে জানতেই পারতাম না। বাদ দাও, চলো বিয়ের কাজ শুরু করি। আমাকে একটু ভাবতে দাও আমান, প্লিজ। কারণ আমি জানি তুমি কেমন, আর এটাও জানি আমি কেমন। তোমার সাথে আমার বাকিটা জীবন পার করতে হবে। তোমার জীবনটাকে তো জেনে শুনে নষ্ট হতে দিতে পারি না আমি। আচ্ছা ভাবো, কোনো ব্যাপার না। আমানের পাশ থেকে আরিয়া উঠে দাঁড়ালো। কাজী অফিসের বাসাটা যেন একটা প্রকাণ্ড বিল্ডিংয়ের 7 তলাতে। আরিয়া 7 তলার ফ্লোরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। চোখ মেলে ঢাকা শহরটাকে দেখতে থাকে। সাজ্জাদের চেহারাটা ভাসতে থাকে আরিয়ার চোখের সামনে। সাজ্জাদের জন্য সে কত কিছুই না করেছে। সাজ্জাদের সামনে নিজেকে প্রেজেন্টেশনের জন্য তার ভাইয়ের কাছে মিথ্যাও বলেছে। আরিয়া নিজেকে খুব অপরাধী মনে করছে। সে পারছে না নিজেকে ক্ষমা করতে। পাপের বোঝা যেন সব তার মাথার উপর। এই বোঝা নিয়ে এমন নির্মল হৃদয়ের মানুষের সাথে কিভাবে জড়াবে বুঝতে পারছে না সে। টমাস লাগাতার ফোন করেই যাচ্ছে। আবির মানে ভিলেন ফোন রিসিভ করে না। মাথার মধ্যে অনেক কথা ঘুরপাক খাচ্ছে, যেন কথাগুলো রচিত হিংস্র গল্পে বিদেশি স্ক্রিপ্ট। আবিরের ঘাড়ে একটি ইলেকট্রনিক ব্যাগ রাখা, যেটা চ্যাপ্টার 1-এ থাকা নিলয় ব্যবহার করত। আবিরের কাছেও এমন একটি ব্যাগ। জঙ্গল ছেড়ে সে আগের দিনের রেল রাস্তার উপরে এসে বসেছে। এখান থেকে জঙ্গলটা বেশ খানিকটা দূরে। সচরাচর এখানে কেউ আসবে না। আবির আকাশের দিকে তাকায়। আকাশে একটি চাঁদ উঠেছে। আবির চাঁদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। সে হাসিতে চাঁদকে দেখে তাচ্ছিল্যতা প্রকাশ হচ্ছে। হঠাৎ আবির শুনতে পেল, আহ ছাড় আমাকে, মাদার। 200 টাকা দিয়ে 3 ঘন্টা ধরে লজ্জা করে না তোর? একটি মেয়েলি কণ্ঠ আবিরের কানে ভেসে উঠল। তারপর আরও একটি ছেলের গলা থেকে আবির শুনতে পেল, চুপ কর, আর এই মিনিট। হয়ে গেছে, সর আবার আসিস, টাকা বাড়ায় দিবি। আবির ঘুরে তাকায় সেদিকে। একটা ঝোপ নড়তে দেখে। কথোপকথন শেষ হলে ঝোপের আড়াল থেকে একটা মেয়েকে বের হতে দেখে আবির। মেয়েটাকে আবির চেনে। মেয়েটির নাম ফারিয়া। আবির ফারিয়ার দিকে তাকায়। আবিরকেও দেখে অবাক হয় ফারিয়া, কারণ আবিরের সাথে তার প্রায়ই দেখা হচ্ছে কাকতালীয়ভাবে। আবিরকে দেখে বেশ জোরে হেঁটেই পাশে এসে বসল। আবিরের চোখে মৃদু পানির সরল রেখা টের পেল ফারিয়া। আবিরের দিকে এক পলক তাকালো। কিছুটা দূরত্ব রেখে বসল সে। আবিরের দিকে নিজের ওড়না বাড়িয়ে দিয়ে বলে, এই নিন, চোখের পানিটা মুছুন। কোথাও যাচ্ছেন নাকি? কাঁধে ব্যাগ ঝুলানো। আবির ফারিহার দিকে তাকায়। ফারিহার মুখ ঘেমে গেছে। আবির ওর প্যান্টের পিছনের পকেট থেকে একটা ফেস টিস্যুর প্যাকেট বের করে ফারিহার দিকে বাড়িয়ে দেয়। এই নিন, মুখের ঘাম মুছুন। আর আমার চোখের পানি আমি চাইলে অনেক আগেই মুছে দিতে পারতাম, কিন্তু সেটা মুছিনি। কেন? এমনি, এটা চাঁদের সাথে আমার তাচ্ছিল্য আলাপ চলছিল। আপনার এমন প্যাঁচানো কথা আমি বুঝি না। আমাকে লাগলে সরাসরি বলবেন, বিছানায় যেয়ে শুয়ে পড়ব। না হয় কোনো ঝোপের আড়ালে আজকের রাতের মতো ঝোপ কাঁপাবো। হাসেন কেন? একজন বেশ্যা ঝোপে গেলে হয় মহাপাপী। একজন বেশ্যা বিছানায় শুয়ে হয়ে যায় সমাজের কীট। অথচ প্রতিদিন ভালোবাসা দিবসের নামে ভালোবাসার প্রমাণ করতে যেয়ে মেয়েরা কাশবন ঝোপের আড়ালে সমান করে দিচ্ছে। সেটা কিছুই হয় না। কেন হয় না জানেন? কারণ তারা পর্দা থেকে অন্য ছেলেদের সাথে বিছানা কাঁপায়, আর আমরা ফেরা সরাসরি কথা বলি দেখে আমরা পাপী, আর তারা হয়ে যায় মহৎ মানুষ। এই জায়গাটা অনেকটাই নিরাপদ না। পুলিশ আসে আর না বড় কোনো মানুষ। আমার সাথে যে ছিল সে পুলিশ। রাতের পরীকে সে তার কাজ মিটিয়ে চলে গেছে। অথচ ওই পুলিশের কুত্তার বাচ্চারা আমাদেরকে রেড করে জেলে পুরে দেয়, ফ্রিতে শুতে চায়। এক একটা পোলা। আবির কিছু বলল না। ফারিহার দিক থেকে চোখ সরিয়ে নিল। বুঝতে বাকি নেই যে ফারিহা এখানে কেন এসেছে।
আর আবির তো চুরি করে টাকার ব্যাগ নিয়ে নির্জন পরিবেশে এসেছে। আবির আবারও চাঁদের দিকে তাকায়। সে শব্দ করে হাসতে থাকে। আবিরের মাথার মধ্যে বিপৎস কিছু যেন ভর করেছে। ফরিহা অবাক হয়ে তাকায়, কান্না ভরা চাহনি, অথচ মুখে একরাশ হাসি, যেন ধ্বংসের এক বিশাল স্তূপ। আবির 2 হাত পিছনে দিয়ে একটু হেলে চাঁদের দিকে তাকিয়ে থাকে, শব্দ করেই বলতে থাকে, হে মহাজীবন, আর এই কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো। পদললিত ঝঙ্কার মুছে যাক গদ্যের করা, হাতুড়িকে আজ হানো। প্রয়োজনে নেই কবিতার সিক্ততা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটে। খোদার রাজ্যে পৃথিবীর গদ্যময়, পূর্ণিমার চাচ্ছেন ঝলসানো রুটি। হঠাৎ এটা বললেন যে? মানুষের সব কিছু ক্ষুধায় সীমাবৃত্ত। এই জন্য মানুষ যখন ক্ষুধা লাগে তখন সে ভুলে যায় পরিবারের কথা, ভুলে যায় সম্পর্কের কথা, ভালোবাসার কথা। হতে পারে সেই ক্ষুধা শরীর কিংবা পেটের। মাঝে মাঝে তোমার কথা শুনে আমাকে অনেক হিংস্র মনে হয়। সব মানুষই হিংস্র, কেউ দেখায় কেউ দেখাতে পারে না। এখানে কি করছিলে? আবির তার প্রকাশ করে না। তুমি বাসায় যাও, হয়তো দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ফিরতে হবে, যার যতটুকু প্রাপ্য তাকে তো সব ফেরত দিতে হবে। আবির কথাগুলো বলে সেখান থেকে উঠে চলে আসে। ফরিহা নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবিরকে দেখে আবিরের সাথে কথা বলে তার জন্য মুগ্ধতা এসে জমা হচ্ছে নিজ মনে। তারপর আরিয়া বসে আছে চেয়ারে, পাশে আমান বসা, ওদের আশেপাশে কয়েকজন লোক দাঁড়ানো। আমান বিয়ের জন্য কয়েকজন সাক্ষী ম্যানেজ করেছিল, তারাই এখন চলে এসেছে। সামনে কাজী সাহেব বসা, আর ওরা সবাই কাজী অফিসের মধ্যে বসে আছে। আমান একজন পতিতাকে বিয়ে করছে। আরিয়া আমানের এমন মহৎ স্বভাবটা খুব বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছে। আমান আরিয়ার হাত ধরল। পিছনে আমানের অফিসের কয়েকজন বিশ্বস্ত কাজের লোক, বন্ধু বিষ্টু সহ আরও 2-1 আছে। আরিয়ার হাত ধরতেই আরিয়া যেন কেঁপে উঠল, কারণ আরিয়া জানে এই হাত ধরাটা হলো ভরসার। আমান আস্তে গলায় বলল, তুমি এখনও বলতে পারো আমাকে বিয়ে করতে চাও না, তাহলে জোর করে আমি কখনোই তোমাকে আমার করে নেব না। জোর করে তোমার সাথে থাকতে চাই না, তবে এটা জেনে রেখো, তুমি যেমন হও না কেন আমি তোমাকেই চাই। আরিয়া নিস্তব্ধ চাহনি দিয়ে আমানের দিকে তাকাই। আরিয়ার চোখে পানি। আমান বুঝে যায় আরিয়াও তাকে ভালোবাসে। আমান একটু মুচকি হাসল। আমানের হাত সে নিজে জড়িয়ে নেয়। আমান কাজী সাহেবের দিকে তাকালো। বিয়ের কাজ শুরু করে দেয় তিনি। নিলয় হিসেব মেলাতে পারছে না, কারণ একটাই প্রশ্ন ওর মনে ঘুরপাক খাচ্ছে, আর তা হলো হু ইজ ডেভিল। অর্ক নিলয়ের পিছনে এসে দাঁড়ায়। মাসুম বলে, ভাই অর্ক এসেছি। কখন আসবে? এই মাত্র। আমাদের যেতে হবে ব্যাংকের কাছে, রহস্য উদ্ঘাটন করতে হবে আমাকেই। অর্ক, আমার সামনে এসে দাঁড়াও। অর্ক বেশ হাঁপাতে হাঁপাতে নিলয়ের কাছে এসেছে, কারণ নিলয় অনেকক্ষণ আগে অর্ককে ফোন করেছিল। কিন্তু অর্ক তখন আবিরের সাথেই ছিল, আর নিলয় থেকে আবির এখন অর্কের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা 90 কোটি টাকার পুরোটাই এখন অর্কের কাছে আছে। অর্ক এমন কিছুরই অপেক্ষা করছিল, অনেক টাকা পাবে সে একসাথে, কোনো নিয়ম মানতে হবে না। ভাই আমি আসলে একটু কাজ করছিলাম। কি কাজ? তেমন কিছু না, তুমি না বলেছিলে ওই সিসি ক্যামেরা হ্যাকারকে খুঁজতে, সেটাই করেছিলাম। আমার কাছে গত 5 বছরে বিশ্বের সেরা 10 জন হ্যাকারের লিস্ট আছে। বাংলাদেশ মিলে পুরো বিশ্বের প্রধান হ্যাকার ডেভিল মানে তুমি। এই 10 জন হ্যাকার লিস্টের মধ্যেই এলানো আছে, নেয়া ভাবেও আছে। যদিও এখন তোমরা হ্যাকটাকে কাজে লাগাও না, কিন্তু তোমার পরে যে 2 নম্বরে আছে রহস্যময় উইজার্ড হ্যাকার, সে কে তা জানা যায়নি, তবে তার ধ্বংসের রেস্ট অনেকটাই প্রখর। হয়তো এলান এই ব্যাপারে জানে অনেক কিছু, কিন্তু মিলিটারি বেস হ্যাক করার মতো এমন সাহসী হ্যাকার বাংলাদেশে পাওয়া কঠিন। নিলয়, তুমি 2 ঘন্টার আগে ফুটেজ চেয়েছিলে না? এই নাও। দেখিনি। অর্ক একটু ঘাবড়ে যায়। কিসের ফুটেজ চেয়েছিল নিলয়? অর্ক তা জানে না। অর্কের কাছে বেশ ভয়ঙ্কর লাগছে নিলয়কে, কারণ কেউ না চিনলেও অর্ক, সিয়াম আর মাসুম নিলয়কে খুব ভালো করেই চেনে। নিলয় ডেঞ্জারাস, তবে বেশ ঠান্ডা মাথায় খেলতে ভালোবাসে, মানে কাজগুলো সব ভেবে চিন্তেই করে নিলয়। নিলয় ফুটেজ ড্রাইভ প্লে করে কম্পিউটারে, সবাই দেখতে থাকে সেখানে কী ঘটেছে।
মিলিটারি বেসের সামনের ক্যামেরার ফুটেজ। সেখানে হ্যাক হওয়ার ঠিক 2 ঘন্টা আগের ফুটেজ দেখানো হচ্ছে। প্রথম 1 ঘন্টায় কিছু তেমন দেখেনি নিলয়, কিন্তু 1 ঘন্টা পার হতেই সবাই দেখতে পায় একটা লাল রঙের প্রাইভেট গাড়ি মিলিটারি বেসের সামনে এসে থামে। গাড়িটা 5 মিনিট যায়, 10 মিনিট যায়, কিন্তু সেখানে থেকে সরেই না। লাল রঙের প্রাইভেট কারটির দিকে সবাই তাকিয়ে থাকে। প্রায় 30 মিনিট পর গাড়ি থেকে একজন ব্যক্তি নামে, কিন্তু পিছনের ক্যামেরা থাকায় চেহারা দেখা যায় না। আরও একজন দরজা খোলার দৃশ্য দেখতে পায় তারা। তবে ব্যক্তিটা কে সেটা দেখার আগেই ক্যামেরা আবারও পোস্ট হয়ে যায়। তবে ক্যামেরাতে তখন গ্রাফিক্স দৃশ্য প্রদর্শনী করা হয়েছে, আর গাড়িটা সেখানে আর নেই। দৃশ্য থেকে সেটা কাটা হয়েছে। ভাই এটা কি হলো? গাড়ি কোথায় গেল? টাইম তো কাটা হয়নি। টাইম কাটা হয়নি, কিছু দৃশ্য কাটা হয়েছে আর টাইমের সাথে সেটা সেট আপ করে দিয়েছি। যে হ্যাক করেছে সে খুবই বুদ্ধিমান। প্ল্যান করে সে মিলিটারি বেজে এই দৃশ্য ভিডিও ভিউজ দ্বারা সাজিয়ে নিয়েছে। কিন্তু এটা কে হতে পারে? বাংলাদেশে এমন হ্যাকার কোথায় আছে? কিছু তো জানা যাবে নাকি? যাবে। গাড়িটা ভালো করে লক্ষ্য কর। গাড়ির রং একটু চটকে যাওয়া। বেশ কয়েক বছর আগেই গাড়ির মডেল অনুসরণ করে গাড়িটি বেশি দিন ব্যবহার করা হয়েছে। আর এই গাড়ির মডেল খুব চেনা, 3 বছর আগের গাড়ি। আমি জানি গাড়ির মালিককে খুঁজে বের করতে পারলেই হবে। কিন্তু গাড়িতে নাম্বার প্লেট দেয়া নেই, খুঁজে পাবো কি করে? সেটার ব্যবস্থা আমি করে দেখব। এই মডেলের গাড়ি 3 বছর আগে আসছিল দেশে, আর কে কে কিনেছে তার লিস্ট বাংলাদেশের গাড়ি বিক্রিওয়ালার ওয়েবসাইটেই থাকবে। একটা ওয়েবসাইট আছে যেখানে প্রতি বছর কোনো গাড়ির মডেল আসলে কে কিনেছে সব তার ডিটেলস জমা রাখে। যদিও ওয়েবসাইটটা পাবলিক না, কিন্তু ডেভিলের জন্য সেটা উন্মুক্ত। ওটাকেই হ্যাক করব। অর্ক এবার ভয় পায়। এতক্ষণ বেশ খোশ মেজাজেই ছিল, কারণ আগে থেকেই সে গাড়ির নাম্বার প্লেট নষ্ট করে দিয়েছিল। তবে ক্যামেরা ঠিকঠাকভাবে খেয়াল নেয়নি ওরা। ভিলেন তো ঠিকই তার কাজ চালিয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে অর্ক এবার ফেসে যাচ্ছে। সে মনে মনে বলে, আমাকে তার আগে ওই ওয়েবসাইট হ্যাক করে নিতে হবে। অর্ক কোনো রকম নিলয়কে বুঝিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে। এদিকে লাবণ্য বলে, তোমরা না লুট হওয়া ব্যাংকের কাছে যাবে? দেখো যে কি হয়েছে। আমি আর এলান যাব শুধু। সিএম আর মাসুম তোরা পিসির সামনে বসে থাকবি। সিএম তুই তো ওয়েবসাইট হ্যাক কর, তুই আগে চেষ্টা করে দেখ, বাকিটা আমি পরে দেখে নেব। ওকে, তাহলে এই কাজ করো তোমরা, আমি বাসায় যাই। বুঝতেই তো পারছো আমি মাত্র 2 দিন হলো বিয়ে করেছি। হ্যাঁ যাও যাও, তোমারই তো দিন, আমাদের কপালে বিয়ে নেই। কি বলো সিয়াম আর মাসুম? ঠিক বলেছেন ম্যাম। শেষের কথাটা লাবণ্য নিলয়ের দিকে তাকিয়ে বলল। নিলয় আর চোখে লাবণ্যের দিকে তাকালো। রিশান বেরিয়ে যায়। সিয়াম বলে, ভাই নেহা ভাবিকে আমাদের সাথে রেখে যাও, ওনাকে দরকার হতে পারে। নেহা ওদের সাথে বলল। মাসুম বলল, লাবণ্য ম্যামকে সাথে নাও, ওনার সাথেও দরকার হতে পারে তোমাদের। একজন পুলিশ থাকলে ইনভেস্টিগেশন ভালো হবে। মাসুমের কথা শুনে লাবণ্য আর চোখে আবারও নিলয়ের দিকে তাকায়। নিলয় কিছু না বলে সেখান থেকে উঠে আসে। রিশান বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। মায়ের মুখটা খুব বেশি মনে পড়ছে ওর। মনে মনে বলছে, হয়তো পাগলি বউটা আমার জন্য অপেক্ষা করছে। মেয়েটার কথা শুনলে বোঝা যায় কত ভালো সে। রিশান তাড়াতাড়ি বাসায় যেতে থাকে। ওদিকে মায়া গম্ভীর হয়ে বসে আছে খাবার টেবিলে। চোখ দিয়ে ওর পানি পড়ছে। এমন কিছু সে আবিরকে নিয়েই কল্পনা করেছিল। ভালোবাসা কি অদ্ভুত অনুভূতি। কেউ এই অনুভূতিতে ভুলতে পারে না, আবার কেউ হারিয়ে ফেলে। সব কিছু নির্ভর করে চাহিদার উপর। চাইলেই আবির মায়াকে নিজের করে নিতে পারত, কিন্তু কি হতো? শেষমেশ অসুন্দর একটি জীবনে পদার্পণ করতো তারা। রিশান এসে দরজায় কলিং বেল বাজায়। মায়া চমকে ওঠে। সে তাড়াতাড়ি বসে থেকে উঠে দাঁড়ালো, চোখ মুছে নিল, তারপর বেশ দ্রুত হেঁটে দরজা খুলে দেয়। সামনেই রিশান দাঁড়িয়ে থাকে। রিশানের হাতে এক গুচ্ছ ফুল। রিশান মায়ের দিকে কতগুলো ফুল আর আইসক্রিম বাড়িয়ে বলে, পাগলি বউ, আমার জন্য অপেক্ষা করছিলে? ইস, কান্না করছিলে কেন? তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে কাঁদছিলাম। আমাকে ফোন করতাম, আমি চলে আসতাম। আমার জন্য কাঁদতে হবে মায়াপরি? মায়া কিছু বলে না। সে ফুল আর আইসক্রিম নিয়ে মায়ের মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন আবির কতগুলো মানুষের সামনে হাঁটু মুড়ে বসে ঠিক এমন আইসক্রিম বাড়িয়ে দিয়েছিল। মায়াপুরী, এক পলাশ বৃষ্টি হয়ে না হয়
তুমি আমার মনের প্রাকৃতি এসো, তোমাকে নিয়ে বৃষ্টি বিলাস করব। তোমাকে কতটা ভালোবাসি সেটা না হয় সেই বৃষ্টির ফোঁটার ছন্দে জানিয়ে দিব। তুমি আমার মনের ওঠার জুড়ে গোলাপ হয়ে থাকো। পারবে না আমাকে বুঝতে, জানতে, চিনতে আর ভালোবাসতে? মায়া সেদিন জড়িয়ে নেয় আবিরকে। সে ঠিক এক ছন্দময় প্রেমের অশ্রুগরণ। আজও মায়া কাঁদছে, তবে আড়ালে। এটা ভালোবাসার নয়, বরং ছন্দপতনের কান্না। আবির ছিল সেই ছন্দের শব্দবহুল অর্থ, কিন্তু এখন কোনোটাই যে নেই তার কাছে। মায়া, আমি কিন্তু টেবিলে বসে আছি। কী করছো? ক্ষুধা লাগছে অনেক। আসছি আমি, সব বেড়ে রাখা আছে দেখুন। কিন্তু তুমি না আসলে যে আমি খাবো না, তাড়াতাড়ি আসো। আসছি তো। মায়া আসে রিশানের পাশে, দেখে রিশান ছায় বসে আছে। সে কোনো খাবার বা প্লেটে হাতও এখনো দেয়নি। মায়া চুপচাপ বসলো পাশে চেয়ারে, খাবারের প্লেট বাড়িয়ে দিল সেদিকে। রিশান একা তুলল মায়ের, নিজের চেয়ার টেনে মায়ের একদম গা ঘেঁষে বসল রিশান। মায়ের শ্যাম্পু করা চুলের ঘ্রাণ রিশানের নাকে এসে লাগে। মায়া এক হাত দিয়ে প্লেট ভাত বেড়ে দিতে থাকে। রিশান মায়ের কাঁধে মাথা রাখলো। মায়া বলল, এসব কি, খেয়ে নিন। খাবো তো, তবে তোমাকে খেতে মন চাচ্ছে। এসব কি ধরনের কথা? ভালোবাসার কথা। তোমাকে খেতে দিবা? আমি কি খাওয়ার জিনিস নাকি? রসগোল্লা। তোমার ঠোঁট আমাকে আকর্ষণ করে, তোমার গায়ে থাকা পারফিউম আমাকে যেন আকৃষ্ট করে। তোমাকে কে ফেলতে ইচ্ছে করে। এমন সুন্দরী বউ থাকলে কি আর কাজে মন বসে? সারাক্ষণ মন বাড়ি বাড়ি করে। আগে খেয়ে নিন, তারপর বাকি কথা হবে। তুমি এমন আনরোমান্টিক কেন? আমাকে খাইয়ে দাও। আমি পারি না। লজ্জা পাচ্ছ? মিথ্যা বলছো কেন? আমি জানি তুমি পারো। দাও না বউ, প্লিজ। আচ্ছা, হা করুন। মায়ের রিশানকে খাইয়ে দেয়। রিশানের অগোচরে সে আবিরের জন্যই কাঁদছে, কারণ কয়েকদিন আগেই তো শেষবারের মতো আবিরের মায়া খাইয়ে দিয়েছিল, বলেছিল, চিন্তা করো না, আমি তোমারই আছি আর তোমারই থাকবো। অথচ আজ মায়া আবিরের নয়, অন্যের। আবির ফরিহা থেকে চলে এসেছে অনেক দূর। ডিভাইস অ্যাডজাস্ট সিস্টেম ব্যাগ, সুইচের দ্বারা পিঠে ঝোলানো থাকা অবস্থায় ছোট বড় করা যায়। এখন মেন শহরে চলে এসেছে আবির, তাই ব্যাগটাকে একদম ছোট বানিয়ে পিঠের সাথে মিশিয়ে নিয়েছে। আবির একটা বাইকের দোকানে এসে দাঁড়ালো। কত স্বপ্ন ছিল, একটা বাইক থাকবে, মায়াকে নিয়ে সে বাইকে ঘুরবে যখন ইচ্ছে। কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখার কোনো মানেই হয় না, যদি না সেই স্বপ্ন পূরণের জন্য কোনো ওয়ে থাকে। আজকের স্টুডেন্টসরা স্বপ্ন দেখে পাশ করব বা ভালো রেজাল্ট করব, কিন্তু যখন পড়তে বসে তখন আজ থাক কাল থাক পরশু করে সময় কাটিয়ে দেয়। চাইলেই একজন স্টুডেন্ট তার স্কুল জীবনের স্বপ্ন ধরে রেখে পূরণ করতে পারে। সব স্টুডেন্টসই মেধাবী, কেউ পড়া করে আবার কেউ করে না, সবটাই ইচ্ছার ব্যাপার। আবির বাইক শোরুমের মধ্যে প্রবেশ করে। একটা ইয়াম্মা আর 15 দিকে চোখ গেল ওর। বেশ চমৎকার দেখতে। এত রাতে বাইক কিনতে আসা পাবলিককে দেখে একজন সেলার এগিয়ে আসে। আবির বাইকটার দিকে তাকিয়ে বলে, ওটাই আমার চাই। আবির ব্যাগ থেকে ক্যাশ টাকা বের করে লোকটার দিকে বাড়িয়ে দিল। তারপর চাবি নিয়ে বাইকটা শোরুম থেকে বের করেও। মাথার মধ্যে এখন অনেক চিন্তা। সাজ্জাদ আর তার বন্ধুদেরকে আগে সে শেষ করবে, এরপর চেয়ারম্যান হান্নু মিয়া আর কুত্তার বাচ্চা পুলিশ অফিসারকে আবির মারবে। পরে সোনা ডাকাতি করে সে চলে যাবে আমেরিকায়। টমাসের সাথে কাজ করবে আবির, কখনো আর দেশে ফিরবে না। আবির কথাগুলো ভাবতে ভাবতে বাইক স্টার্ট দেয়। উদ্দেশ্য সে 5 তারা হোটেলে, যেখানে টয়নে এসে উঠেছিল। রুমটা আবিরের খুব বেশি পছন্দ হয়েছে। কালকে সে ডার্ক ওয়েবে পিস্তলের অর্ডার করবে। মিলিটারি বেস থেকে সে আর্মস বেস্ট চুরি করে নিয়েছে আবির, সেটা সোনা চুরি করার জন্য কাজে লাগবে। এই জন্য কোনো রিস্ক সে নিতে চাচ্ছে না, তাই সে সব কিছু আগে থেকেই সাজিয়ে রাখছে। নিলয় ব্যাংকের সামনে এসে গাড়ি থামালো। গাড়িটা লাবণ্যের। পুরো এরিয়া যখন পুলিশ দিয়ে আটকানো আছে, যেমনটা মানি হেস্টে দেখা যায়। নিলয় ব্যাংকের দিকে তাকায়। মেন দরজা দিয়ে খুব কৌশলে ব্যাংক ডাকাতি করে হ্যাকার বের হয়ে গেছে। নিলয় মনে মনে বলল, কে তুমি হ্যাকার? ডেভিলের সামনে আসছো না কেন? ডেভিল তোমাকে দেখতে চায়। আমি তোমার সাথে খুব তাড়াতাড়ি মুখোমুখি হব। সেদিন দেখতে চাই তুমি কতটা এক্সপার্ট, নাকি আমি কিছু পারি না। কি ভাবছো স্যার? না তেমন কিছু না, চলো ভিতরে যাক, দেখি কে এই ভিলেন কীরকম কৌশল দেখিয়েছে।
আমার মনে হয় না কিছু পাবো, কারণ তুমি যেমন হ্যাক করে বা ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতে কিন্তু কোনো প্রমাণ রাখতে না, এটাও ঠিক সেম কেস। তুমি কিছু পাবে না। না, পাওয়াটা ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখো তো, ভিলেন মানে হ্যাকার কোন ব্যাংক হ্যাক করেছে? শাপলা ব্যাংকে। কেন? এটা বলার কারণ কি? সে তো আরও পাশের কোনো এক ব্যাংক হ্যাক করতে পারতো, কিন্তু করেনি। ব্যাংকটাতে আমি খোঁজ নিয়ে বুঝেছি, এই শ্যাপলা ব্যাংকে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টে 2 নাম্বারের টাকা ভিত্তি। মানে যে হ্যাক করেছে ভালো মানুষের টাকা নেয়নি, সে খারাপ মানুষের পদের টাকা নিয়েছে। এটা ভালো দিক। খুনি যতই নামাজ পড়ুক সে খুনিই হয়। নিলয় কোনো কথা বলল না। সে এগিয়ে যায় সামনের দিকে। ব্যাংকের মধ্যে প্রবেশ করে। লাবণ্য নিলয়ের কাছাকাছি থাকছে। লাবণ্য অনেকক্ষণ থেকে নিলয়কে নিয়ে ভেবে চলেছিল। মাসুমের কথা মনে পড়ে ওর। নিলয়ের সাথে যেন থাকতে হবে তার। আচ্ছা, মাসুম কি আমার মনের কথা বুঝতে পেরেছে? নিলয় কেন বোঝে না? হ্যাকার হয়ে আমার মনটা কি সে হ্যাক করতে পারে না? লাবণ্য কথাগুলো ভাবতে থাকে। ওদিকে অর্ক আবিরকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আবির রিসিভ করে না। রিফাতও ফোন দিচ্ছে আবিরকে, কিন্তু আবিরের কোনো হুদিস তারা পাচ্ছে না। অর্ক রিফাতকে পাঠিয়ে দেয় আবিরকে খোঁজার জন্য। সে পিসির সামনে বসে আছে। অর্ক ওয়েবসাইট হ্যাক করতে পারে না, কিন্তু তবুও চেষ্টা করে, তবে বারবার ফেল হচ্ছে। আবিরকে আবারও ফোন দিতে যাচ্ছে, কিন্তু তখনই ওর ফোনে একটি মেসেজ আসে। মেসেজটি সেই আননোন নাম্বার থেকে এসেছে। অর্ক মেসেজ ওপেন করে। সেখানে লেখা, সময় ফুরিয়ে যাবে, বেলা শেষ হবে, সন্ধ্যাক্ষণে সমস্ত পরিবেশ হবে নিস্তব্ধ, কুকুরের মিছিল হবে, হবে আর্তনাদের গান, ঝিঝি পোকার হবে আন্দোলনে শ্রমিক, আর তুমি হবে ধ্বংস। কেন হবা জানো তো? কারণ আমার ভিলেন চাই। ভিলেনকে আমি প্রচলিত করব। তাকে প্রয়োজন, তাকে দরকার। কয়েকদিনের মধ্যে যদি ভিলেনকে আমার জঘন্য না আনো, তাহলে তোমার ঠিক এই কুকুরের মিছিলের আর্তনাদের মতো গান শুনবা। অর্ক চুপ হয়ে যায়। অর্ক জানে না কে তাকে মেসেজ করেছে। অনেকবার চেষ্টা করেছে এই মেসেজকারীকে খুঁজে বের করার, কিন্তু কখনো তার হদিশ মেলেনি। নাম্বারটাই ব্ল্যাঙ্ক হয়ে যায় সব সময়। অর্ক খোঁজার চেষ্টা করেছে বহুবার, কিন্তু দেখা মেলেনি কিছুই। অর্ক এখন বেশ ভয়েই আছে। কি করবে সে বুঝতে পারছে না। কার থেকে হেল্প নেবে? ভিলেনকে সে নিজেই ব্যবহার করবে নিজের জন্য। আবিরকে কারো কাছে পাঠাবে না অর্ক। কিন্তু একজন রহস্যময় আছে, যে কিনা প্রতিনিয়ত অর্কের উপর নজর রাখছে, আর তাকে খুঁজে বের করা অর্কের কাছে জটিল বই কি। অর্ক ফোন করে আবিরের কাছে। আবির রুমে এসে বসেছে। অর্ক বলা শুরু করে, ভাই, আমরা যে মিলিটারি বেজে সামনে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেটা পুলিশ জানতে পেরেছে। মানে আমাদের দেখেনি, তবে গাড়ির রহস্য বের করে নেবে তারা। 1 মিনিট, পুলিশ কেন মিলিটারি কাজে নাক গলাচ্ছে? বেশ ডাকাতি করলাম মিলিটারি ফৌজের, এখন মিলিটারি আমাদের পিছনে লাগার কথা। পুলিশ কেন ইলবব হলো সেটা জানি না, কিন্তু এমন একজন আছে যে কিনা তোমার মতে হ্যাকার। সে সব কিছু কাজ করছে। কে সে? ডেভিল, কল মি ডেভিল। ও, ডেভিল ইজ ব্যাক। একটা কাজ করো, ডেভিলকে আমাদের সাথে নিয়ে নাও, তাহলে ডেভিল আর ভিলেন মিলে পুরো পৃথিবী হ্যাকারদের রাজত্ব বানিয়ে দেবে। সম্ভব না। ভালো থেকে খারাপ হওয়া যায়, কিন্তু খারাপ থেকে যে একবার ভালো হয় তাকে খারাপ বানানোটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ পারে না। টাকার কাছে সব সহজ ব্রো, এসব বাদ দাও। আমি এসব নিয়ে ভাবতে চাই না। আমি আগে আমার কাজ করব, তারপর সব কিছু দেখছি। কিন্তু এটা মনে রেখো, এই ভিলেন কখনো ধরা পড়বে না, তাই নো প্রুফ নো ক্রাইম। প্যারা নাই, ওনলি চিল। আবির ফোন কেটে দেয়। সে একটি সিগারেট জ্বালালো। সে ফোন বের করে। প্রীতির নাম্বারটা ওর মনে পড়তে থাকে। নাম্বারটি পাতিয়ে সে কল দিয়ে যেয়েও কেটে দেয়। প্রীতির কথা হঠাৎ তার মনে পড়ছে। কি অদ্ভুত সব মানুষের মনের নিয়ম। দুজন মানুষ দুজনকে খুব বেশি ভালোবাসার পরেও যেন অপরিচিত হয়ে থাকে। মায়া এখন অন্য কাউকে নিয়ে ব্যস্ত, আর আবির অন্য কাউকে নিয়ে ভাবনায় ব্যস্ত। ভালোবাসা যেন ভাষার মতো। ভাষা যেমন স্থান, কাল আর পরিবেশ ভেদে পরিবর্তন হয়, তেমনি ভালোবাসাটাও যেন পরিবর্তন হয়ে যায় সময় পরিস্থিতির মতো।
আবির প্রীতিকে কল না দিয়ে ডার্ক ওয়েবে প্রবেশ করে। নাসিরের বাড়ির সোনা নিয়ে সে ভাবনাতে বসতে থাকে। 500 কোটি টাকার সোনা নাসির সাহেবের বাসায় রাখা। টয়েন এই খোঁজ কিভাবে জানে? আবির বর্ষা থেকে উঠে দাঁড়ালো। সোনা খোঁজের একটা বিশাল নকশা যেন আবিরের কাছে। আবির বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে থাকে, মনে মনে বলে, আচ্ছা, এ সোনার রহস্য তো কেবল 5 জন মানুষ জানে, আমি, টমাস, রিফাত, অর্ক আর টয়েন। কিন্তু টয়েন মারা গিয়েছে, জানে 4 জন মানুষ, রিফাত ও অর্ক। টমাস কখনো কাউকে এই ব্যাপারে বলবে না। রিফাত আর অর্ক জানে সেটা। এখানে সামান্য টাকার ব্যাপার না, 500 কোটি টাকা। এই টাকার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে। অর্ক আর রিফাত কি কাউকে বলে দেবে? মনে হচ্ছে একটা ঝামেলা হবেই। এত সহজে এই টাকার ব্যাপারটা ঠিকঠাক হবে না। আবিরের চিন্তা অর্ক আর রিফাতকে নিয়ে। অর্ক যে তাকে ব্যবহার করছে এটা এখনও আবির বুঝতে পারছে না, কিন্তু অর্কও জানে না আবির কি কি করতে পারে। আবার অর্ককে ব্যবহার করছে অপরিচিত কেউ। এদিকে নিলয়কে ব্যবহার করছে সরকার, কিন্তু নিলয়কে নিয়মের মধ্যে আটকাতে গেলেই সরকার ভুল করবে। টমাস চাচ্ছে ভিলেনকে, রবার্ট চাচ্ছে ডেভিলকে, কিন্তু ব্ল্যাক উইজার্ড চাচ্ছে ডেভিল আর ভিলেনকে। এখানেই তো আসল রহস্য। নিলয় ব্যাংকের লকারের জায়গাতে যায়, সেখানে তেমন কিছু নেই। চারপাশে তাকাই, বোঝার চেষ্টা করে কোনো প্রকার ক্লু আছে নাকি। লাবণ্য এগিয়ে যায় ভিতরে। হঠাৎ লাবণ্য পা পিছলে পড়ে যাচ্ছিল। নিলয় সেটা দেখতে পেয়ে দৌড়ে আসে লাবণ্যের কাছে। লাবণ্যকে শক্ত করে আঁকড়ে ধরে, বুকের সাথে চেপে রাখলো। লাবণ্য নিলয়ের দিকে তাকায়, নিলয় লাবণ্যের চোখের দিকে তাকালো। দুজনেই কিছু সময় ওভাবেই তাকিয়ে আছে। লাবণ্য নিলয়ের গলা জড়িয়ে রাখে। এলান কাছে আসলো, ফোন থেকে টর্চ ব্যবহার করে দেখে ফ্লোরে চ্যাটচেটে কিছু লেগে আছে। এলান নিচু হয়ে আঙুলে সেই তরল পদার্থ লাগিয়ে নাকের কাছে নিল। সে তাড়াতাড়ি উঠে নিলয়কে উদ্দেশ্য করে বলল, বস জলদি এখান থেকে বের হও, এটা ডিজেল। এখানে লকার খোলার সময় এটা ব্যবহার করা হয়েছে। ওপরের দিকে তাকাও, দেখো সেখানে থেকে এটা পড়েছে। নিশ্চিত এখানে থাকলে আগুন ধরে গেলে এখনই মারা যাব, জলদি চলো। এলান ঘুরে নিলয়ের দিকে তাকাই। নিলয় আর লাবণ্য দুইজনেই তখনও একসাথে জড়িয়ে ধরে আছে। লাবণ্য নিলয়ের গলা জড়িয়ে আছে, আর নিলয়ও তাকে জড়িয়ে ধরে আছে। এলান এখন কি বলবে বুঝতে পারছে না। তার মনে মনে বলে, হায় রে বস, তুমি ঘরের বউ রেখে এখানে রোমান্টিক সিন করতেছ, আর আমি আজও সিঙ্গেল হয়ে আছি। আমাদের সিঙ্গেলদের দিকে একটু তাকাও বস। এলান ওদের কাছে আসলো, তারপর বলল, বস এবার ছাড়েন, পরকিয়া করেন কেন? হ্যাঁ, ভাবি কয়টা বানাবেন? নিলয় আর লাবণ্য চমকে উঠল। তাড়াতাড়ি ওরা দুইজনকে ছেড়ে দেয়। লাবণ্য বেশ লজ্জা পায়। নিলয় নিজের মাঝে লজ্জা লুকিয়ে তাড়াতাড়ি এলানের সামনে থেকে চলে আসে। এলান বলে, বস এখান থেকে চলুন, বাই চান্স এখানে আগুন ধরে গেলে আমরা মারা যাব। দেখুন ডিজেল পড়ছে ওপর থেকে, ওপরে যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখান থেকে ওটা আসছে। সাদা ফুটো তুলে নিয়ে যাওয়ার সময় ক্রাশ হয়ে গেছে, আর লাবণ্য এখানে পা দিতেই পিছলে পড়ে। লকারের উপর কারেন্ট ছিল, যার জন্য ক্র্যাশ হয়ে গেছে। বের হয়ে যাও জলদি। কিন্তু আমি পা পিছলানোর কারণে কিছু একটুর সাথে ধাক্কা খেয়েছি। মনে হচ্ছে আমার পায়ে কিছু একটার সাথে ধাক্কা লেগেছে। সেটা কি খোঁজো তো এলান। ওকে বস। এলান সহ সবাই টর্চ মেরে চারপাশে খোঁজার চেষ্টা করে। লাবণ্য কিছু একটা দেখতে পায়। সে ওদিকে এগিয়ে যায়। জিনিসটার কাছে যেয়ে সে দাঁড়ায়, হাতে তুলে নিয়ে বলল, এটাই আমার পায়ের সাথে লেগেছে। একটা হাত ঘড়ির কাঁটা ঘোরানো অংশ। এটা বেল্ট ছিঁড়ে গেছে, বাকি অংশ নাই। ও, এটা ঘড়ির অংশ? কার হতে পারে? আমার কাছে দাও। নিলয় লাবণ্যের হাত থেকে ঘড়িটা নিজের হাতে নিল। কিছু সময় সেদিকে তাকিয়ে থেকেই বলল, আপাতত এখান থেকে বের হয়ে চলো, দেখি লকার কোন দিকে নিয়ে গেছে, সেদিকে যেতে হবে আমাদের। নিলয় ওদেরকে নিয়ে বাইরে আসলো। ব্যাংকের বাইরে আসতেই লকার টানার কয়েকটা দাগ সোজা চলে গেছে বাহিরের দিকে। নিলয় সেদিকে তাকায়। রহস্যময় মানুষের কাছে রহস্য জিনিসটাই বেশি পছন্দ।
নীলয় একটু হাসলো, মনে মনে বলল, হ্যাকার দুটো ভুল করে গেছে। ব্যাংকের লকারের মধ্যে হয়তো ওর হাতের ঘড়ি, আবার লকারে টানা দাগ দেখা যাচ্ছে। এটা শিওর যে তাড়াতাড়ি হ্যাকারকে ধরে ফেলবো। নীলয় কথাগুলো ভাবতে ভাবতে এলানকে বলল, তুমি ব্যাংকের সিসি ক্যামেরা একটু চেক করে আসো, দেখো সেখানে লকারে ডাকাতি হওয়ার পর কে কে গিয়েছিল। এলান নিলয়ের কথা মতো সেখান থেকে চলে আসে। নিলয় ফোন দেয় নেহাকে, নেহা রিসিভ করে। নেহা, ব্যাংকের সিসি ক্যামেরাগুলো কোড আপসেট করো। হ্যাকার যেহেতু সব ক্যামেরায় ফিস করেছে, তাই সেখানে কোনো কিছু দেখা যাবে না। আপাতত ক্যামেরাগুলো হ্যাক করে নিজের আন্ডারে নিয়ে যাও। ওকে, আর শোনো, তাড়াতাড়ি ফিরবা, আমার ভালো লাগছে না একদম। আচ্ছা, চিন্তা করো না, দেখি এখানে কোনো কিছু ক্লু পেয়েছি। সিয়াম ওয়েবসাইটে ঢুকতে পারছে না, অনেক স্ট্রং সাইট। তুমি ট্রাই করো। মাস্তানে মাস্তানে খেলা হলে হয় রকস্টার, নেতায় নেতায় খেলা হলে হয় রাজনীতি, আর হ্যাকার বানান হ্যাকার যখন খেলায় তখন শুধু হয় হ্যাকারের নীতি। এলান এসে পাশে দাঁড়ায়। নিলয় ফোন কেটে দিয়েছে। এলানের দিকে তাকাতেই এলান বলল, বস, এখানে থাকা কোনো সফট ব্যাংকের ওদিকে যায় না। এখন ঠিকভাবে তারা জানে না কি হয়েছে, কারণ এখানে কারা ধোয়া খেয়ে বসে আছে। হ্যাকার শুধু হ্যাকার না, হ্যাকার একজন গ্রেট টেকনোলজিস্ট। টেকনোলজির চরম লেভেলের ব্যবহার সে খুব ভালো মতোই জানে। ছোট ছোট বলের সাহায্যে সে সাদা ধোঁয়া প্রয়োগ করেছে, কিন্তু ধোঁয়ার মধ্যে এক ধরনের গ্যাস মিশ্রিত করেছে, যার সাহায্যে যে ধোঁয়ার সংস্পর্শে এসেছে তারই হিপনোটাইজ হয়ে গেছে। তারা এখনও ঠিকভাবে সজ্ঞান নেই। এলানের কথা শুনে নিলয় কিছুটা কপাল কুঁচকে দেখালো, মনে মনে বলল, বাহ, দারুণ! এতদিন পর একটা ভালো রকম খেলোয়াড় পেলাম। ভিলেন বানান ডেভিল, বেশ মজা হবে ভিলেনের সাথে। নিলয় সম্বোধন করে সেখানে থেকে বেরিয়ে আসলো। প্রীতি তার বাবার সামনে বসে আছে। নিয়াজ সাহেব প্রীতির দিকে তাকিয়ে আছে। প্রীতির চক্ষুদয় যেন লাল টকটক করছে, কান্নাতে নয়, রাগে যেন সে জ্বলছে। নিয়াজ সাহেব আবারও প্রীতির দিকে তাকিয়ে বলল, তারেকের সাথে তোর বিয়ে দেব, তাহলে আর বাইরে ছেলে দেখা লাগবে না। তারেক তো সে ছোট থেকে বিদেশে চলে যায়, তোর সাথে তো তেমন ঘনিষ্ঠতা নেই, ভাই বলে মনে করা দরকার নেই। তারিক আমার কাছে ভালো ছেলে, বিজনেস বোঝে, সব দিক দিয়ে পারফেক্ট। আমি তারিখকে বিয়ে করব না। বড় হচ্ছিস, বিয়ে করিয়ে রাখি, কয়েক বছর পর অনুষ্ঠান করব। তাকে বিয়ে না করার তো কোনো কারণ দেখছি না আমি। বললাম তো আমি বিয়ে করব না। সমস্যাটা কোথায়? আমি আবিরকে ভালোবাসি। আবিরকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। দরকার হলে নিজেকে আমি মেরে ফেলবো, কিন্তু কখনো অন্য কাউকে বিয়ে করব না। কি বললি তুই? নিয়াজ সাহেব বসা থেকে উঠে দাঁড়ালো। প্রীতির দিকে এগিয়ে যায় তিনি। প্রীতির হাত ধরে টেনে তোলে। প্রীতি কিছু বোঝার আগেই কষে একটা চর বসিয়ে দেয় তিনি। প্রীতি চর খেয়ে সোফাতে যেয়ে ছিটকে পড়ে। প্রীতি কিছু বলে না, কাঁদতে থাকে সে। নিয়াজ সাহেব আবিরকে গালি দিয়ে বলতে থাকে, ওই শালা কুত্তার বাচ্চাকে তুই ভালোবাসিস? ওই ওর আছেটা কি? কি দেখে ভালোবাসিস? শালা বেজন্মা ছেলে, তুই একে ভালোবাসিস তাই না? তোকে এক সপ্তাহের মধ্যে, না না 3 দিনের মধ্যেই তারেকের সাথে বিয়ে দেব, এটাই শেষ কথা। উনি কথাটা বলেই চলে যায় নিজের রুমে। প্রীতি কিছু সময় বসে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে আসে। ব্যালকনিতে এসে বসলো ও। চোখ দিয়ে চপ চপ করে পানি গড়িয়ে পড়ছে। আবিরের বাড়ির দিকে তাকাই। বাড়ির সামনের উঠানে বাঁশ দিয়ে টানা একটা ঝোলানো 60 ওয়াটের হলুদ বাল্ব জ্বলছে। প্রীতি বাল্বের ওই বাঁশটার দিকে তাকাই। আবির বাল্ব লাগাচ্ছিল। প্রীতি সেদিন আবিরকে অনেক জ্বালাই। যতবার আবির বাল্বটা লাগাতে যাচ্ছিল ততবারই প্রীতি যেয়ে তা নষ্ট করে, না হয় আবিরের সাথে ঝগড়া বাঁধিয়ে কাজ নষ্ট করছিল। প্রীতি সেদিন রাতে ওসব কিছু ভেবে অনেক হাসে, কিন্তু আজ প্রীতি সেদিনের স্মৃতিগুলো মনে করেই কাঁদছে। আবিরকে সে ক্লাস 5 থেকেই পছন্দ করা শুরু করেছিল। কখনো বুঝতেও পারেনি এসব। তবে আবিরকে সে জ্বালাতে এতটাই ভালোবাসতো, সব সময়ের জন্য আবিরের বাড়িতে যেয়ে বসে থাকতো ও। আবির তো বোঝেনি জ্বালানোর মাঝে থাকে বিশাল ভালোবাসা। এটাই সত্য। কল দিবা না, আর এটা বলার শোনার পর সে বারবার ফোন দেয়, সে আপনাকে ভালোবাসে। তারিকের সাথে নিয়াজ সাহেব প্রীতির বিয়ে ঠিক করেছে, যা প্রীতি মেনে নিতে পারছে না।
মনে মনে আবিরকে সে প্রমিস করেছে আবিরের জন্য প্রীতি সারা জীবন অপেক্ষা করবে। আর আবির যখন ফিরবে তখন সে সব কিছু ছেড়ে সেখান থেকে চলে যাবে আবিরের সাথে। কোনোভাবেই সে তারিককে বিয়ে করবে না। মনে মনে বলে, আবির কোথায় তুই? চলে আয় প্লিজ, তোর পেটের যে খুব কষ্ট হচ্ছে। কবে আসবি আমার কাছে? কবে ডাকবি আমাকে নাম ধরে? নেহা, সিয়াম আর অর্ক ক্যামেরাতে কোনো কিছুই দেখতে পেল না। শুধু একটা কালো কাপড় পরা ব্যক্তি ব্যাংকে প্রবেশ করছিল। এতটুকুই ক্যামেরা হ্যাক করে জেনেছে নেহা, কিন্তু এতটুকু দিয়ে তার কিছুই হবে না। নেহার আরও কিছু প্রমাণ চাই, কিন্তু পাবে কোথায়? ওদিকে আমান আরিয়াকে নিয়ে বাইরে বের হলো। ভালোভাবেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আরিয়া এখনও যেন বিশ্বাস করতে পারছে না আমানের সাথেই ওর বিয়ে হয়েছে। আমান আরিয়ার হাত ধরে প্রশ্ন করে, বলো, তুমি আমার কাছে কি চাও? কিছুই না, আমার ভাইয়া আর মাকে দেখতে চাই। আমার এতটুকু চাওয়া কি তুমি পূরণ করতে পারো? আমার ভাইয়া কি করছে কে জানে। আমার মা অসুস্থ ছিল, হয়তো আমার চিন্তায় চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়েছে। এতদিনে বুঝেছি ভাইয়া আমাকে কতটা কষ্টে বড় করেছিল। আচ্ছা, আমি কালকেই তোমাকে ওনাদের সাথে কথা বলিয়ে দেব, দেখা করিয়ে দেব। এবার একটু হাসো। আরিয়া আমানকে জড়িয়ে ধরে। আমান আরিয়াকে নিয়ে নিজের গন্তব্যে বেরিয়ে পড়ল। রবার্ট বসে আছে। বেশ হন্তদন্ত হয়ে রবার্টের ম্যানেজার আসলো ওর সামনে। ম্যানেজার একটি কাগজ বাড়িয়ে দিল রবার্টের দিকে। রবার্ট হাতে নিয়ে প্রশ্ন করে, কি এটা? দেখুন আপনি। রবার্ট পেপারে চোখ বোলাই। নিজেকে দেখে $5 মিলিয়ন ওর অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। রবার্ট বসা থেকে চমকে উঠল। ম্যানেজারকে প্রশ্ন করে, এই টাকা আমি তো তুলিনি, কে তুলেছে? ওয়েট। ম্যানেজার আরও একটি পেপার বের করল। রবার্ট হাত দেয়। কাগজে কম্পিউটার কিবোর্ড দিয়ে লেখা, মিস্টার রবার্ট, আপনার ছোট অ্যাকাউন্ট থেকে মাত্র $5 মিলিয়ন সরিয়ে ফেলেছি। যদিও হাই সিকিউরিটি অ্যালার্ট করা, যতটুকু সিকিউরিটি ভেঙেছি তাতে এত টাকা সরিয়ে ফেললাম। আমি আবারও বলছি, আমাকে আটকাতে পারবেন না। আমি কোনো সাধারণ হ্যাকার নই। আমাকে তুমি আটকাতে পারবেন না। আমি ব্ল্যাক উইজার্ড। তুমি ডেভিলকে আনলে আমি তাকেই আমার নিজের করে নেব। ডেভিলকে এনো না, তাহলে আমি নিজেই ডেভিলকে আমার কাজের জন্য ব্যবহার করব। বাই মিস্টার রবার্ট, আই অ্যাম ব্ল্যাক উইজার্ড, দ্য ডেঞ্জার ইন ওয়ার্ল্ড। রবার্ট কিছুই বুঝতে পারে না। চারপাশটা ওর কাছে ধোঁয়াশা হতে থাকে। মনে মনে সে অনেক কিছুই ভাবতে থাকে। কে এই ব্ল্যাক ইউজার্ড? থাকে কোথায় সে? কেন এভাবে আমাদের সাথে খেলা করছে? কি চায় ব্ল্যাক ইউজার্ড? সে কি টমাসের কেউ? টমাসের কেউ হবে সে? না হলে এত বড় সাহসের কাজ কখনো কোনো সাধারণ হ্যাকার করতে পারবে না। প্রথমে এলানের ওপর সন্দেহ হলেও সে চলে যাওয়ার পর আরও বেশি পরিমাণে হ্যাক হচ্ছে। তবে কি সে সবসময় আমাদের গতিবিধির উপর নজর রাখছে? টমাসের কেউ হবে? টমাসকে ধ্বংস করতেই হবে আমাদের, আর সেটা পারবে একমাত্র এলান আর ডেভিল। কবে যে ডেভিলকে নিয়ে এলান আসবে, নাকি আমি বাংলাদেশে যাব? এত হাইলি সিকিউরিটি থাকা সত্ত্বেও বারবার কে এগুলো ভাঙছে? রবার্টের মনে কতগুলো প্রশ্ন সব একসাথেই জড়ো হয়েছে, কিন্তু কোনো উত্তর সে খুঁজে পাচ্ছে না। পাবেই বা কী করে? সে তো আর ব্ল্যাক উইজার্ডকে চেনেই না। রবার্ট যেন এখন ডেভিলের আগমনে বসে আছে। নিলয় ব্যাংক থেকে বের হয়। রাস্তা উত্তর ও দক্ষিণ বরাবর চলে গিয়েছে। দক্ষিণ দিকে একটি বিশাল বাজার, কোলাহলপূর্ণ জায়গা, আর দক্ষিণ দিকে শুনশান জায়গা। নিলয় রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। এলান এসে প্রশ্ন করে, কি ব্যাপার বস, কি ভাবছেন? টাকা ভর্তি লকারে যদি হ্যাকার এই রাস্তা দিয়ে আনে তাহলে কোনো একদিকে যেতে পারে, ডান পাশে নাকি বাম পাশে? ডান পাশে যাবে, হয়তো ডান পাশটাই ভালো দিকে বোঝাই, সেই জন্য বললাম। না এলান, যে ডাকাতি করেছে সে আর ভালো হয় না, তাই না? তাই খারাপেরা তো ভালো হয় না, খারাপ দিকটাই বেছে নেয়। আর যুক্তি অনুসারে ডান দিকে গেলে রাস্তায় সেখানে বাজার আর বাজার। আর এত বেশি টাকা নিয়ে হ্যাকার ডাকাত কখনো বেশি দূরে যাবে না, কোনো নির্জন জায়গায় রেখে সে টাকাগুলো সরিয়ে নেবে সে। ঠিক বলছেন বস, কিন্তু তাহলে আমার তাকে খুঁজবো কোথায়?
বাম পাশের রাস্তায় সোজা কিছু দূর গেলেই বিরাট এক জঙ্গল, আর জঙ্গলটাও অনেক ঘন। যদি এই সাইডে দিয়ে ডাকাত যায় তবে এই জঙ্গলে থেমেছি, সেখান থেকে টাকা নিয়েছি, আমাদের বাম পেশে যাওয়া দরকার। ওকে চলো সেদিকে। নিলয়ের কথা মতো ওরা তিনজন পুলিশের জিপে করে জঙ্গলের রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। বেশ কয়েক মিনিট পর একটি বড় আর ঘন জঙ্গলে পড়ে, যেটা মেন রাস্তা থেকে কিছুটা দূরে। মেন রাস্তা পার হয়ে কিছুটা দূরে ট্রেন রাস্তা ক্রস করে সেই বিশাল বড় জঙ্গল। ওই ট্রেন রাস্তা তো আবির আর ফারিয়া বসেছিল। চাঁদনি রাত। নিলয় গাড়ি রেখে জঙ্গলের উদ্দেশ্যে গাড়ি থেকে নামলো। ওরা তিনজন এগিয়ে যায়। ট্রেন রাস্তা ক্রস করে জঙ্গলের মধ্যে আসে। এলান একটু থামলো। হ্যাকারের চোখ সবার, সেটা কি আর এড়াতে পারে? এলান থেমে বলল, বস, এখানে গাড়ির চাকার ছাপ দেখে বোঝা যাচ্ছে সদ্য কোনো গাড়ি এদিকে এসেছিল। চাকার ছাপ বরাবর এগিয়ে যাওয়া দরকার। লেটস গো। ওরা তিনজন চাকার ছাপ বরাবর এগিয়ে যায়। কিছু দূর যেতেই দেখে একটা ছোট পিকআপ ভ্যান দাঁড়িয়ে আছে। তিনজন দ্রুতই সেদিকে এগিয়ে যায়। পিক ভ্যান দাঁড়ানো আছে। নিলয় এলানকে ড্রাইভিং সিট চেক করতে বলে। এলান সেখানে চলে যায়। নিলয় পিকআপের পিছনে এসে দাঁড়ালো। লকারের দরজা খোলার জন্য ব্লাস্ট সিস্টেম সব চালু করা ছিল। টাকা নেই লকারের মধ্যে। দরজা খোলাই আছে। লাবণ্য একটা মিনি টর্চ লাইট বের করে। টর্চ অন করে আশেপাশে দেখেও। পিকআপের ঠিক কোনায় প্রায় চাকার কাছে একটা চকচকা কিছু একটা বস্তু দেখতে পায় লাবণ্য। সে ওটা হাতে তুলে নেয়। হাত ঘড়ির পিছনে থাকা স্টিলের অংশ। লাবণ্যের দিকে তাকিয়ে নিলয় প্রশ্ন করে, ওটা তো মনে হচ্ছে ঘড়ির পিছনের অংশ, তবে কি ব্যাংকারের মধ্যে থাকা সেই ঘড়ির অংশের অর্ধেক এখানে পেয়েছে? হ্যাকার হাতে ঘড়ি পড়েছিল। হ্যাঁ, এটা শিওর বোঝা যাচ্ছে হ্যাকার হাতে ঘড়ি পড়েছিল, কিন্তু ওটা কি? লাবণ্য থেমে যায়। লকারের পাশে একটা ছোট্ট ব্রেসলেট পরে থাকতে দেখে। নিলয় হাত লম্বা করে সেটা তুলে নিল। লাবণ্য ব্রেসলেটটা হাতে নিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দেখে বলল, আমি হয়তো এটা চিনি, মানে কার হাতে যেন দেখেছিলাম। মানে কার হাতে দেখেছো? মনে পড়ছে না, তবে দেখেছি আমি। ব্রেসলেটের ডিজাইন বেশ পছন্দের আমার। তাহলে তোমার হাতে নেই কেন? এইসব জিনিস গিফট হিসেবে পেতে ভালো লাগে। তাহলে হ্যাকারের মধ্যে কারো ব্রেসলেট সেটা গিফট ছিল। তুমি তো আমাকে গিফট দিতে পারো নাকি? চুপ করো, কাজে মন দাও। ওরা তিনজন কাজ করতে থাকে। তেমন কোনো প্রমাণ ওরা খুঁজে পায় না। নিলয় ক্লান্ত হয়ে পিকআপ ভ্যানের উপর বসে। পাশে লাবণ্য এসে বলল। নিলয় চাঁদের দিকে তাকায়। গাছের ফাঁক দিয়ে চাঁদটা উঁকি দিচ্ছে। নিলয় সেই চাঁদের আলোতে নিজেকে কল্পনাতে ভাসিয়ে দিচ্ছে। প্রথম থেকে সব কিছু সাজাতে থাকে। সে ওই দিন রাতে এই শহরে ছেড়ে ঠিক এমন একটা গাড়ি নিয়ে প্রথমে চলে যাচ্ছিল। পরে বাইকে করে সে শহর ছেড়ে চলে যায়। নিজেকেই সে প্রতিজ্ঞাবদ্ধতাই রেখেছিল, যেন সে আর কখনো হ্যাকার জগতে ফিরতে না পারে। এটা অনেক খারাপ একটা জিনিস, কিন্তু মানুষের অভাব শিখিয়ে দেয় বাস্তবতা কী। আচ্ছা, আমার মতো কি তবে এই হ্যাকারের একটা গল্প আছে? যদি এমন হয় তবে প্রতি রাতে সেও হয়তো আমার মতোই কাঁদবে। হতে পারে আমার গল্পটার থেকেও এই হ্যাকারের গল্পটা আরও করুন। কিন্তু কি চায় একটা হিসাব মেলাতে পারছি না। কিন্তু হিসাবটা তো অতটাও কঠিন নয়। হ্যাকার এমন একটা ব্যাংকে টার্গেট করেছে যেটাতে নামে দামি মানুষের টাকা রাখা আছে, আর সেটা খোঁজ নিয়ে বোঝা যায় এসব টাকা জনগণের মেরে খাওয়া। হ্যাকার এত বড় ব্যাংক থাকতো সত্ত্বেও এই ব্যাংকে লুট করেছে। তার মানে হ্যাকার সাধারণ ঘর থেকে এসেছে, ঠিক আমার মতো। লাবণ্য চাঁদের দিকে তাকায়, ঘুরে একবার নিলয়ের দিকে তাকালো। নিলয় উপরে তাকিয়ে আছে। লাবণ্য একটু সরে আসলো নিলয়ের কাছে। নিলয়কে বুঝতে না দিয়ে লাবণ্য বেশ ধীর গতিতে স্বতঃস্ফূর্তভাবে নিলয়ের কাঁধে মাথা রাখে। নিলয় প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পর খেয়াল করে লাবণ্য ওর কাঁধে মাথা রেখেছে। নিলয় কেসে উঠে বলে, এবার যেতে হবে। এখন দুটো জিনিস পেয়েছি, আমার কাছে দাও, আমি দেখছি কি করা যায়। আবির 5 তারা হোটেলের রুমে বসে আছে। গাড়ি কালেকশনের ওয়েবসাইটকে সে নষ্ট করতে পারছে না।
বারবার লোভনীয় কোডিং ব্যবহার করেও যেন আবির মানে নিলয় ব্যর্থ। আবিরের রাগে সারা শরীর জ্বলছে যেন, অসহ্য লাগছে ওর কাছে। সে ওয়েবসাইটে অ্যাটাক দিতে দিতে ব্যর্থ, কিন্তু সে ওয়েবসাইট পুরো নষ্ট না করতে পারলেও বন্ধ করে দিয়েছে। আপাতত বেশ কিছুদিন, বলা যায় অনির্দিষ্ট দিনের জন্য ওয়েবসাইট ভিউ বন্ধ করে দিয়েছে সে। ওদিকে নেহা মাত্র ওয়েবসাইট অ্যাটাক দিতে যাচ্ছে, তখনই থেমে যায়। একটা অটোক্লিক সিস্টেম অন হয়ে যায়। যতবারই অ্যাটাক দিতে গিয়েছে ততবারই নেহাকে অন্য জায়গাতে নিয়ে চলে গেছে, কিন্তু আসল ওয়েবসাইটে প্রবেশ করতেই পারছে না। নেহা বসা থেকে উঠে দাঁড়ালো, বিরক্ত নিয়ে বলল, হ্যাকার খুব বুদ্ধিমান, সে সব কিছু রেডি করেই রেখেছে। ওয়েবসাইট আমাদের জন্য এখন বন্ধ। কি সেজন্য বারবার অ্যাটাক দিতে যে আমরা ব্যর্থ হচ্ছি? কে করেছে? ওই হ্যাকারই করেছে। নিলয় ভাইকে জানাতে হবে। জানাও। ওরা নিলয়ের জন্য অপেক্ষা করছে। এদিকে আবির বিরক্ত হয়ে মুখে পানি ছিটা দিতে যাওয়ার জন্য হাত ঘড়ির দিকে তাকিয়ে ডান হাত বাড়ায়, কিন্তু তখনই সে চমকে ওঠে। বাম হাতে ওর ঘড়িটা নেই। আবির হাতের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার ঘড়িটা কোথায়? আবির সারা জায়গা খুঁজতে থাকে, কিন্তু কোথাও নিজের হাত ঘড়িটা খুঁজে পেল না। বিরক্ত হয়ে বিছানায় একটা লাথি দেয়ও। ওয়াশরুমে যেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, বোন, তোর দেওয়া উপহারটা হারিয়ে ফেললাম। অনেক স্বাদ করে আমার জন্য ঘড়িটা কিনেছিলি। সেদিন রোজার ঈদ ছিল। সকালে উঠে যখন পাঞ্জাবি পরে ঈদগাহে নামাজের জন্য যাচ্ছিলাম, তুই দৌড়ে এসে সেমাই গালে দিয়ে বলেছিলি, ভাইয়া তোর জন্য একটা জিনিস কিনেছি মার্কেট থেকে। ঘড়িটা পরিয়ে দেওয়ার সময় বলেছিলি, কখনো হারাবি না। দেখ আজকে হারিয়ে ফেললাম। তার আগে তোদেরকে তো হারিয়ে ফেলেছি আমি। আবিরের চোখে পানি এসে জমা হয়েছে। সে এখন কাঁদতে চায় না। মানুষ কাঁদে দুটো কারণে, অভাবে আর ভালোবাসায়। আবির তাড়াতাড়ি মুখে পানি দিয়ে এসে টাকার ব্যাগের দিকে তাকিয়ে শব্দ করে হাসল। টাকা তো আমার কাছেই, অভাবের জন্য কাঁদবো না। আর ভালোবাসা, ভালোবাসা নিজ থেকেই আসবে যদি ভালো আর সৎ চরিত্রবান হয়ে থাকি। চরিত্র তো ঠিক আছে, তবে কি আমি ভালো? না না, ভিলেন তো ভালো হয় না। আমি ভালো হতে চাই না। অর্ক পাইচারি করছে। সে এখন ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না। সে মনে মনে ভাবছে, ওয়েবসাইটটা হ্যাক করে নিলয় এখন নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। সেজন্য ও এখন আর তার মধ্যে প্রবেশ করতে পারছে না। ভয় হচ্ছে অর্কের। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায় অর্ক। চমকে ওঠে ও। ভিতরে থেকেই প্রশ্ন ছুড়ে দেয় দরজার ওপাশে থাকা অজ্ঞাত ব্যক্তির দিকে। কে কে এসেছে এত রাতে? দরজার ওপাশ থেকে উত্তর আসে, আমি রিফাত, দরজা খোলো। অর্ক তাড়াতাড়ি দরজা খোলে। রিফাতের হাত টেনে ধরে ভিতরে এনে আবার পুনরায় দরজা আটকে দেয় অর্ক। বেশ উত্তেজিত গলায় বলল, আমার সাথে এখনই চল। কোথায় যাব? চল আগে, তারপর তোকে সব বলছি। বাড়িতে এত টাকা? টাকার গাড়ি গ্যারেজে রাখা। টাকা নিয়ে আমরা আপাতত অন্য শহরে যাব রাতের মধ্যে। কিন্তু এত টাকা আবির যদি চায়? আবিরকে সে পরে কিছু বলা যাবে। আপাতত আবিরকে কোনো টাকাই দেবো না। আমাদেরই সব 90 কোটি টাকা, 60 কোটি আমার, বাকিটা তোর। চল বন্ধু, এখানে থাকা যাবে না। আবিরের সাথে এখন বেইমানি করে বাঁচতে পারবো না। আর তাছাড়া আমি আবিরকে ছাড়া যাব না। হারে তুই চল, আবিরকে পরে বোঝানো যাবে। অর্ক রিফাতকে ধরে টেনে নিয়ে যায় বাড়ির বাইরে। বাড়ির গ্যারেজে গাড়ি রাখা আছে। সে দ্রুত রিফাতকে নিয়ে গাড়িতে বসে মায়ার আঙুলের মধ্যে রিশাদের আঙুল একসাথে ধরে রাখলো। মায়ের দিকে তাকিয়ে আছে রিশান। কি মায়া ভরা দুটি চোখ! রিশান যেন সেই চোখের দিকে তাকিয়ে চোখে সরাতে পারছে না। রিশান আস্তে আস্তে মায়ার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। মায়া চোখ বন্ধ করে নিল। এখন আর আবিরকে সে অনুভব করতে পারছে না। রিশানের পবিত্র চাহিদার আহ্বানে নিজেকে মেলে দিয়েছে, কারণ মায়া এখন বুঝে নিয়েছে আবির নয়, রিশানকে আঁকড়ে ধরেই তার বাঁচতে হবে। আবিরের অনুভূতি সে এখন নিজের মধ্যে রাখতে চায় না। কেন এবার রাখবে? আবির নয়, সে এখন রিশানের বউ। রুমের লাইটটা অফ হয়। তারপরে দুইজনে একসাথে মিলে যেতে থাকে শরীরের সর্বোচ্চ আনন্দের চূড়ায়। আরিয়া বসে আছে আমানের সামনে।
আমার নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার দিকে। আরিয়ার মুখে এত আকর্ষণতা যেন কখনো এর আগে আমার দেখেনি। হয়তো ভালোবাসাটা এমনই হয়ে থাকে। ভালোবাসা অন্ধ, কালো, খারাপ, প্রতিবন্ধী যেমনই হোক না কেন, প্রিয় মানুষটা পৃথিবীতে সেই সবচাইতে বেশি আকর্ষণীয় হয়ে থাকে। তবে জেনে শুনে খারাপ মানুষের সাথে সম্পর্কে না জড়ানোই ভালো। কিন্তু খারাপ মানুষকে যদি একবার ভালো করে নিতে পারো, সে আজীবন নিজের হয়ে থাকবে যদি তার মধ্যে ভালোবাসা বোধটা থাকে। আমান আরিয়ার মুখ 2 হাত দিয়ে ধরল। আরিয়া এখন লজ্জা পাচ্ছে। লজ্জার কারণ যেন সে নিজেই বুঝতে পারছে না। তবে আরিয়া এখন সাজ্জাদের করাঘাত থেকে বেরিয়ে আমানের জন্য নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিতে প্রস্তুত। সত্যিকারের ভালোবাসাটা ঠিক এটাই, নিজেকে বিসর্জন দিতে ভালোবাসার মানুষগুলো সব সময় প্রস্তুত থাকবে। আরিয়া কোনো কথা বলে না। আমান তাকে পবিত্র বন্ধনেই তার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর শাহিন 1 গ্লাস মদ পান করে নাইমের দিকে তাকালো। নাইমের হাতে সিগারেট। শাহিন কড়া গলায় বলল, ভাই সাজিকাকে আমার লাগবে। কি একটা মাল রে, শালার এত টসটসা একটা মাল রেখে সাজ্জাদ মাদার কেন যে অন্য মেয়েদের দিকে নজর দেয়। ও ভাই, অন্যের বাড়ির পচা জিনিসও মিষ্টি লাগে। চুপ কর, সাজ্জাদের বউটারে কিভাবে খাবো সেটার কথা বল। একটা প্ল্যান আছে, সাজ্জাদকে আমরা বহুদূরে পাঠানোর ব্যবস্থা করব। তারপর সাজিকাকে ফোন করে বলবো সাজ্জাদ অ্যাক্সিডেন্ট করেছি, তুমি আসো, তখন আমরা ধরে তাকে খেয়ে ছেড়ে দেব। জোস প্ল্যান মামা, আরও 1 গ্লাস দে ড্রিঙ্কস। সবাই ড্রিঙ্কস করতে ব্যস্ত। সাজ্জাদ এখানেই ছিল। ওর মনটা তেমন ভালো না। এমনিতেই প্রীতির কথা ভেবে মেজাজ খারাপ। তার উপর ওর বন্ধুদের সাজিকাকে নিয়ে আগের কথাগুলো বারবার মনে পড়তে থাকে ওর। সেজন্য মনটা খারাপ ওর। তাই ড্রিঙ্কস করে বেশ তাড়াতাড়ি ও বাড়ির দিকে ফিরছে। এদিকে বর্তমান চেয়ারম্যান হান্নান সাহেব সাজিকার পাশে বসে আছে। সাজিকা নিজের বিছানার উপর বসা, মাথা নিচু করে আছে। সাজিকা হান্নু মিয়াকে বলে, বাবা আর কত, আমি তো আর পারছি না এভাবে। আমার পেটে সাজ্জাদ নয়, আপনার সন্তান। আমাকে এবার ছেড়ে দেন। সাজিকা, কি বলছো তুমি সব? শোনো, তোমার বাপকে খবর দিতাম, লোকটা অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে এসেছি, সব রকম সেবার ব্যবস্থা করছি আমি। তুমি কি চাও তোমার বাবা এখন বিনা সেবায় মারা যাক? না না, প্লিজ, আপনি এটা করবেন না। আচ্ছা, করবো না। আমি তো ভালো মানুষ, মানুষের কষ্টে আমি সহ্য করতে পারি না একদম, তাই তো ভালো কাজ করি। কথাটা বলে সে সাজিকার আঁচল খুলে ফেলল। সাজিকা ফ্যাল করে চেয়ে রইল শ্বশুরের দিকে। আচকানোর চেষ্টা করছে। আবারও সাজিকাকে হান্নু মিয়া বলল, বৌমা, কি করছো? দেখো, তোমার পেটে আমার সন্তান। সাজ্জাদ চলে গেলে কিচ্ছু হবে না, বেশি বাধা দিলে আমি সাজ্জাদকে মেরে ফেলবো। তুমি কি এটা চাও বলো? সাজিকা নিশ্চুপ। সাজিকার কাপড়টা প্রায় খুলে ফেলেছে তিনি। তখনই কলিং বেলের শব্দ শুনতে পেল ওরা। তাড়াতাড়ি দুজন আলাদা হয়ে যায়। সাজিকা নিজেকে ঠিক করে দৌড়ে দরজার কাছে আসে। দরজা খুলে দেয়। আজকে প্রথমবার সাজ্জাদ সাজিকাকে কিছু বলল না। কলিং বেল বাজানোর কয়েক সেকেন্ড আগে দরজা খুলে দিত সাজিকা। আজকে কয়েক মিনিট হয়ে গেছে। দেরি করে খোলার পরও সাজ্জাদ সাজিকাকে কিছুই বলেনি। দরজার সামনে থেকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে সাজ্জাদ হন হন করে নিজের রুমে চলে যায়। হান্নুকে সোফার উপরে বসে থাকতে দেখে সে। তারপর আবির ল্যাপটপ অফ করে একটু ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। আবির চমকে যায়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। এত রাতে কে এসেছে? আবির এগিয়ে যায় দরজার কাছে। ওপাশ থেকে বলে, স্যার, আমি রুম সার্ভিস। আপনার জন্য একটা চিঠি এসেছে, একজন দিয়ে গেল। আপনার নাম তো আবির। আবির গম্ভীর হয়ে দরজা খুলে দেয়। হোটেল বয় দাঁড়িয়ে আছে। আবিরের দিকে নরম দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি স্যার, রাতে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি একমাত্র আবির আছেন বর্তমান হোটেলে, তাই আপনার চিঠি এটা, চেক করুন তো। আবির চিঠি হাতে নিয়ে খাম খুলে প্রথম লাইন পড়তে থাকে। আবির, আমি জানি তুমি ভিলেন, আর ব্যাগ থেকে টাকা তুমি সরিয়েছো, তাই না? আবির পকেট থেকে কিছু টাকা হোটেল বয়কে দিয়ে দরজা আটকে দেয়। বিছানায় এসে পুরো চিঠিটা পড়তে থাকে।
আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি, যদিও তোমাকে দেখিনি। চাইলে হোটেল বয় হয়ে তোমার সাথে দেখাটা করতে নিতে পারতাম, কিন্তু এত তাড়াতাড়ি তোমার সাথে দেখা করে ইচ্ছে নেই আমার। আমি তোমার খুব কাছের একজন, আবার দূরের কেউ। বন্ধু ভাবতে পারো, শত্রু ভাবলেও সমস্যা নেই। আমি ব্ল্যাক উইজার্ড না, আমি সাধারণ কেউ। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে। গুড নাইট মিস্টার ভিলেন। ইয়েস, আই এম হলাম মিস্টার মিস্টিরিয়াস। আবির চিঠিটা ঠিকভাবে ভাঁজ করে। কপাল কুঁচকে সে অর্ক ও রিফাতের কথা ভাবতে থাকে, কিন্তু হ্যান্ডরাইটিং তো ওদের মতো লাগছে না। আবির অর্ক ও রিফাতের হাতের লেখা খুব ভালো করেই চেনে। তাহলে কি হবে? কে আবিরের সাথে এবার নতুনভাবে মাইন্ড গেম খেলছে? নিলয়ের সাথে খেলছে ব্ল্যাক উইজার্ড, আর আবিরের সাথে মিস্টিরিয়ার বয়। কিন্তু এরা দুজনে আসলে কে? কি চায় দুজন হ্যাকারের কাছে?